গল্প কাঠগোলাপের আসক্তি। প্রথম পরিচ্ছেদ। সূচনা পর্ব। লেখনীতে ইশরাত তন্নি। দুপুর বেলায় অতিরিক্ত সূর্যের উত্তাপের সৃষ্টি হয়েছে ভ্যাপসা গরম। প্রকৃতির সবুজ গাছপালাগুলোও যেন নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো গাছের একটা পাতাও নড়ছে না। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা বাধ্য হয়ে তীব্র সূর্যের অসহনীয় তাপদাহ নীরবে সহ্য করে যাচ্ছে। এই প্রখর সূর্যের তাপ সহ্য করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে মেহরিমা আর ওর জানেজিগার বেস্টি ত্রিধা। মাত্রই কলেজের ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা। কিন্তু আজ 5 মিনিট হাঁটতে যেই হাঁপিয়ে উঠেছে দুজন। ঘেমে খুবই বাজে অবস্থা। রাস্তায় একটা ভ্যানেরও দেখা নেই। মেহরিমার বাড়ি থেকে হেঁটে কলেজে আসতে 20 মিনিট সময় লাগে আর ত্রিধার আসতে 10 মিনিট মতো সময় লাগে। আজ ছাতা না নিয়ে আসাতে নিজেকে নিজেই কয়েক দফা বকা দিয়ে নিল মেহরিমা। কিন্তু গতরাতে দীর্ঘ বর্ষণের পর এতটা প্রখর উত্তাপ নিয়ে সূর্য উঠবে কে জানত। সকালেও তো প্রকৃতি ঠান্ডা ছিল। দুজন ক্লান্ত থাকায় আজ আর কেউ তেমন কথা বলে না। মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুলে দিব্যি হেঁটে চলেছে দুজন। আরও 2 মিনিট হেঁটে গ্রামের মোড়ে আসতেই ওদের থেকে 5 থেকে 6 হাত দূরে কিছু একটা লক্ষ্য করতেই থমকে দাঁড়িয়ে পড়ে মেহরিমা। দীর্ঘ 8 মাস পর সেই চিরচেনা সাদা বিএমডাব্লিউটা চক্ষুগোচর হতেই মেহরিমার বক্ষস্থলে ভয়, ভালো লাগার সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতির শিহরণ বয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই 5 বছর আগের কথা। মেহরিমা তখন সবে ক্লাস 7-এ উঠেছে। ত্রিধার জ্বর আসায় সেদিন স্কুলে আসতে পারেনি। তাই মেহরিমা একা একাই এসেছে স্কুলে। স্কুল ছুটির পরে ওদেরই পাড়ার এক ছেলে বন্ধু রাকিবের সাথে রাস্তায় হাসাহাসি করতে করতে বাড়ি ফিরছিল ছোট্ট মেহরিমা। ওদের স্কুল থেকে 3 মিনিট মতো হাঁটলেই একটা বড় বটগাছের দেখা পাওয়া যায় রাস্তার পাশে। সেটার পাশে দিয়ে হাঁটার সময় হঠাৎই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে ছোট্ট মেহরিমার বক্ষস্থল। মেহরিমা কণ্ঠস্বর লক্ষ্য করে পাশে তাকাতেই দেখতে পায় গ্রামের অনেকগুলো ছেলে একসাথে একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে চৌধুরী বাড়ির 2 ছেলে তাবান আর তাইফকে লক্ষ্য করতেই মেহরিমার মুখে হাসি ফুটে ওঠে। বিনিময়ে তাবান আর তাইফও মুচকি হাসে। কিন্তু গাড়ির হুডের উপর বসে থাকা ছেলেটার নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করতেই মেহরিমার হাসি বন্ধ হয়ে যায়। ছেলেটাকে চিনতে একটুও সময় লাগেনি মেহরিমার। তাহমিদ হৃদিত চৌধুরী। এই ছেলেকে শুধু মেহরিমা কেন, গ্রামের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে চেনে। এই পুচকে মেয়ে, এদিকে আয়। মেহরিমা ভয় ভয় পালিয়ে যেতে নিলেই এক ধমক লাগায় হৃদিত। ততক্ষণে রাকিব দৌড়ে পালিয়েছে। মেহরিমার এবার আরও বেশি ভয় লাগতে শুরু করে। মেহরিমা ভয় পাচ্ছে বুঝতে পেরে হৃদিত ওর গম্ভীর কণ্ঠস্বর হালকা নরম করে বলে, নাম কি? মেহরিমা শেখ নীলাক্ষী। টাকলু চেয়ারম্যান জলিল শেখের ছোট মেয়ে। হৃদিতের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে মেহরিমার মুখটা মলিন হয়ে যায়। বাবাকে বড্ড ভালোবাসে কিনা। তবুও মলিন মুখেই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কোন ক্লাস? 7। বড্ড ছোট। পাশের ছেলেটা কে ছিল? আপনাকে কেন বলবো? মেহরিমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ওর গালে 5টা আঙ্গুলের ছাপ বসে যায়। গালে হাত দিয়ে এবার বেশ শব্দ করেই কেঁদে দেয় মেহরিমা। আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না। নেক্সট টাইম যেন ওই ছেলের সাথে আর না দেখি। বাসায় যা। বরফ লাগিয়ে নিস গালে। হৃদিতের কথাগুলো মেহরিমা আদৌ শুনল কি শুনল না কে জানে। সেই থাপ্পড় খেয়ে দীর্ঘ 1 সপ্তাহ জোরে ভুগেছিল মেহরিমা। সেদিন থেকেই ওই মানুষটাকে জমের মতো ভয় পায় মেয়েটা। তবে সেই এক থাপ্পড়ে কাজও হয়েছিল বটে। তারপর থেকে মেহরিমা আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর তাকায় অবধি না। তাকাবেই বা কি করে মনে যে শুধু একজনেরই রাজত্ব চলে। থাপ্পড় খেয়ে প্রেমে পড়েছে এই কথা শুনলে মানুষ নির্ঘাত মেহরিমাকে পাগলি বলবে। তাতে মেহরিমার কি? কথাগুলো মনে করে মুচকি হাসে মেহরিমা। এই মেহু বেইবি, এটা হৃদিত ভাইয়ার গাড়ি না? জানি না। মেহরিমার উদাসীন জবাবের পরিপ্রেক্ষিতে ত্রিধা ভ্রু জোড়া কুঁচকে ওর দিকে তাকায়। পরক্ষণেই বেশ খুশি খুশি মনে মেহরিমার হাত ধরেই গাড়ির দিকে হেঁটে যায়। গাড়ির কাছে পৌঁছাতেই গাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয় ত্রিধা। কতদিন ভাইয়াকে দেখেনি মেয়েটা। ভাবলো এখন হঠাৎ দেখা হতেই সারপ্রাইজ দেবে ভাইয়াকে। কিন্তু ভাইয়া গেল কোথায়?
মেহরিমা কি যেন মনে করে রাস্তার অপোজিট সাইডে থাকা চায়ের দোকানে তাকায়। আর সাথে সাথে সেই চেনা অতি পরিচিত মুখটা দর্শন হয়। হৃদিত দোকানে দাঁড়িয়ে আছে। ঠিক মেহরিমার সামনাসামনি ওর দিকেই মুখ করে। সিগারেট খেতে খেতে ধোঁয়া ছেড়ে শান্ত অথচ শানিত দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ মেহরিমার দিকে তাকায়। আর তক্ষুনি ওর নীল চোখের ধারালো দৃষ্টির সাথে মেহরিমার দৃষ্টি মিলে যায়। মেহরিমার হৃৎপিণ্ডটা যেন কিছু সময়ের জন্য থমকায়। হার্টবিট ফাস্ট হয়। মেহরিমা সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। এখান থেকে তাড়াতাড়ি ওকে সরে পড়তে হবে, না হলে নির্ঘাত হার্টটা বের হয়ে এক্ষুনি মারা যাবে। ওটা এত লাফালাফি করার কি আছে আজব। ততক্ষণে ত্রিধা তার সবচেয়ে প্রিয় হৃদিত ভাইয়ের দিকে দৌড় লাগিয়েছে। ভাইয়া, কেমন আছো তুমি? বড় মা, বড় বাবা, আশ ভাইয়া, আরিশা ভাবি সবাই কেমন আছে? এত দিন পরে আমাদের কথা মনে পড়ল তোমার। জানো তোমাকে কত মিস করেছি। ত্রিধার কথায় হৃদিত মুচকি হাসে। আস্তে আস্তে বল, আমি তো আর হারিয়ে যাচ্ছি না। সবাই ভালো আছে। এত দিন আসলে না কেন তাই বলো আগে। স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম। তোমার না মাস্টার্স শেষ ভাইয়া? উহু, এইবার শেষ হলো। কি খাবি? আইসক্রিম। হৃদিত চকলেট ফ্লেভারের 10টা আইসক্রিম কিনে দেয় ত্রিধাকে। এতগুলো আইসক্রিম পেয়ে ত্রিধা তো মহাখুশি। মেহরিমা জানে এই মেয়ে এখন ভাই পেয়েছে না, ভাইকে রেখে আর নড়বে না। তাই মেহরিমা দেরি না করে ছোট ছোট কদমে বাড়ির দিকে হাঁটা ধরে। কিন্তু এভাবে হাঁটতে ওর খুব অস্বস্তি হচ্ছে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ওর দিকে কেউ একদৃষ্টিতে চেয়ে আছে। মেহরিমা খুব সতর্কতার সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। না, কেউ তো তাকিয়ে নেই। হয়তোবা নিজের মনের ভুল। মেহরিমা আনমনে হাঁটতে যেই রাস্তায় পড়ে থাকা ছোট্ট ইটের টুকরার সাথে পা বেঁধে মুখ থুবড়ে রাস্তার পাশে থাকা কাদার মধ্যে পড়ে। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই নিজের সাথে কি ঘটেছে সেটা মস্তিষ্ক জানান দেয়। ওভাবেই পড়ে থেকে ব্যথায়, লজ্জায় কেঁদে দেয় মেহরিমা। হঠাৎ রাস্তার পাশে মেহরিমাকে ওভাবে পড়ে থাকতে দেখেই ত্রিধা সহ তাবান, তাইফ দৌড় লাগায় মেহরিমার দিকে। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়। হাতে থাকা সিগারেটটা এক প্রকার ছুঁড়ে ফেলে মাটিতে। অতঃপর মেহরিমার দিকে হাঁটা ধরে। পরলি কিভাবে? হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই মেহরিমার কান্না সাথে সাথে থেমে যায়। ব্যথা নিয়েই তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। পায়ের বুড়ো আঙ্গুলের নখও পরে সেখান থেকে রক্ত ঝরছে। হৃদিত কপালে কয়েকটা ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমার পায়ের দিকে তাকিয়ে থাকে। মেহু সোনা, পরলি কিভাবে? পরপরই ত্রিধা প্রশ্ন করে। মেহরিমা ছোট্ট করে জবাব দেয়, ইটে বেঁধে। ইট বড় নাকি তুই বড়? হৃদিতের এহেন প্রশ্ন শুনে তাবান সাথে সাথে বলে, মেহরিমা তুমি বরঞ্চ ইটের সাথে নিজের উচ্চতা মেপে ভাইয়াকে হাতে না হাতে প্রমাণ দিয়ে দেও। হৃদিত বিরক্ত চোখে তাবানের দিকে তাকাতেই তাবান তাইফের হাত ধরে ওখান থেকে কেটে পড়ে। এমনিতেই এই মুখটা বেশি চলে সব সময়। উল্টা পাল্টা কিছু বলে ফেললে পাছে ভাইয়া যদি আর হাত খরচ না দেয় তখন। তাবান আর কিছু ভাবতে পারল না। তুই আসলি ভালো কথা। আমাকে কেন টেনে নিয়ে আসলি? ভাইয়ার সাথে ঘুরতাম একটু। তাইফ বিরক্তির সাথে বলে, আরে আরে রাগস কেন? ভাইয়ার ওভাবে তাকানোর মিনিং বুঝোছ? ওভাবে তাকানো মানে ভাইয়া প্রাইভেসি চায় গর্দব। মেহরিমার সাথে একটু সময় কাটিয়েই চলে আসবেন এখানে। চল তোকে একটা সিগারেট খাওয়াই। তাবানের কথার পরিপ্রেক্ষিতে তাইফ আর কিছু বলে না। ওরা ওদের দলের কাছে চলে যায়। উত্তর দিচ্ছিস না কেন? হৃদিতের হাড় হিম করা গম্ভীর কণ্ঠে মেহরিমা চমকে উঠে হৃদিতের দিকে তাকায়। সেকেন্ডের ব্যবধানে আবার চোখ নামিয়ে নেয়। পাক্কা 3 মিনিট সময় নিয়ে মেহরিমা আস্তে করে জবাব দেয়, আমি। তাহলে তুই এত বড় মানুষটা ওই ছোট ইটের সাথে পা বেঁধে পড়লি কিভাবে? হোঁচট হে। চোখ, মন কোথায় থাকে? হৃদিতের এবারের কড়া প্রশ্নে মেহরিমার খুব করে বলতে মন চাইল চোখ আর মন দুটোই তো অলওয়েজ আপনার দিকে থাকে। অবুঝ আপনি কি তা বোঝেন? কিন্তু আফসোস এই কথা বলার মতো এত বড় সাহস মেহরিমার নেই। এই কথা বললে দেখা যাচ্ছে মেহরিমার বডি আর মাথা দুটো দুদিকে পড়ে আছে। কি দরকার সেধে নিজের ক্ষতি করার? মুখে বলে, আমি খেয়াল করিনি। হৃদিত আর কথা বাড়ায় না। ত্রিধার উদ্দেশ্যে বলে, তোর বিলোভড ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে ওঠ।
হৃদিত বলার সাথে সাথে ত্রিধা মেহরিমাকে ধরে আস্তে আস্তে হেঁটে গাড়ির দিকে যেতে থাকে। হৃদিতের সাথে ওর কাজিন মহলের সবাই খুব ফ্রি হলেও ওর কথা অমান্য করার সাহস কারো নেই। মেহরিমারা গাড়ির নিকট পৌঁছাতেই হৃদিত একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। হৃদিত গাড়ির কাছে এসে প্যান্ট থেকে চাবির রিংয়ের মতো ছোট্ট রিমোট বের করে সুইচ অন করে গাড়ির দরজা আনলক করে দেয়। ভেতরে যেয়ে বসো। হৃদিতের কথাটা কর্ণে পৌঁছতেই মেহরিমা আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। দুপুর হওয়ার দরুন রাস্তায় তেমন মানুষজন নেই। মেহরিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে ত্রিধার সাথে আস্তে করে গাড়িতে উঠে বসে। ওরা গাড়িতে উঠে পড়তেই হৃদিত তাবানের কাছে কল দিয়ে কিছু একটা বলে। মিনিট চারেক পর তাবান আসে হৃদিতের কাছে। ওর হাতে ভায়োডিন, তুলা আর ব্যান্ডেজ। হৃদিত ওগুলো নিয়ে আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। ত্রিধু মেজো মাতোকে এক্ষুনি বাসায় যেতে বলেছে। খুব আর্জেন্ট দরকার। তাবানের সাথে বাসায় চলে যা। কথাটা শুনতাই মেহরিমা কয়েক মিনিটের মাঝেই দরদরিয়ে ঘেমে ওঠে। ভয়ে শুকনো ঢোক গিলে শক্ত করে ত্রিধার হাত ধরে থাকে। হৃদিত ভ্রুজোড়া কুঁচকে হাতের দিকে তাকাতেই মেহরিমা সাথে সাথেই ত্রিধার হাত ছেড়ে দেয়। ত্রিধাও বোধহয় মেহরিমার ভয়টা বুঝতে পারল। তাই কিছু বলার জন্য মুখ খুলতেই হৃদিত বলে, আমি ভূত না যে ওর ঘাড় মটকাবো। নিজের ভাইয়ের তোত্তারা কথাটা খুব করে বুঝল ত্রিধা। সাথে মায়ের জন্যও চিন্তা হচ্ছে। হঠাৎ তলব করার কারণটা ঠিক বুঝতে পারছে না। মেহু সোনা ভাইয়া তোকে সেইফলি বাসায় পৌঁছে দেবে। ভয় পাস না কেমন? আমি বাসায় যাই। মায়ের জন্য টেনশন হচ্ছে খুব। মেহরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি থেকে নেমে পড়ে ত্রিধা। তাবান তখনও ত্রিধার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। ত্রিধা বের হতেই ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। কথায় থেকে দৌড়ে এসে তাইফও ওদের সঙ্গে যোগ দেয়। তিন ভাইবোন খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমি নিশ্চয় তোর পার্সোনাল ড্রাইভার নই। হৃদিত পেছনে তাকিয়ে বলে। হৃদিতের কথাটা কর্ণগোচর হতেই ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মেহরিমা। সামনে এসে বসো। হৃদিতের কথাটা শুনে হতভম্ব হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে মেহরিমা। নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না। অতঃপর নিজেকে সামলিয়ে মনের মাঝে হাজারো ভয় নিয়েই সামনের সিটে এসে বসে। না হলে আজ আর বাড়ির মুখ দেখা হবে না। হৃদিত এবং মেহরিমার মধ্যে দূরত্ব মাত্র 2-3 হাত। এই প্রথম হৃদিতের এতটা নিকটে মেহরিমা। মেহরিমার হার্টটা তীব্র শব্দ তুলে দ্রিম দ্রিম করে বেজেই চলেছে। এই শব্দ নির্ঘাত হৃদিতের কান পর্যন্ত পৌঁছে গেছে। ভয়ের সাথে একঝাঁক লজ্জা এসে হানা দেয় মেহরিমার মুখমণ্ডলে। সমস্যা কি? হৃদিতের কড়া প্রশ্নে মেহরিমা চোখ তুলে চায়। মুখে বলে, কোনো সমস্যা নেই। হঠাৎ করেই হৃদিত গাড়ির গ্লাস তুলে দেয়। এসি অন করে। মেহরিমার এবার ভয় মরি মরি অবস্থা। মুখের লাজুক আভা মুছে গিয়ে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। স্বাভাবিক হয়ে বসো। আইসোয়ার এক্ষুনি খারাপ কিছু ঘটিয়ে ফেলব। হৃদিত রাগে গর্জে ওঠে। ব্যাস। মেহরিমা অমনি মিয়ে যায়। পরক্ষণেই নিজেকে যথাযথ স্বাভাবিক রাখার চেষ্টা করে। হৃদিত একবার আর চোখে মেহরিমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। 2 মিনিট পার না হতেই মেহরিমা হঠাৎ খেয়াল করে গাড়িটা ওর বাসার দিকে না যেয়ে উল্টো দিকে অর্থাৎ ওর কলেজের দিকে যাচ্ছে। মেহরিমা আঁতকে ওঠে। মনে সাহস সঞ্চয় করে কোনোরকম বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? জাহান নামে। সঙ্গী হবি আমার। অনেক দেরি হয়ে যাচ্ছে। সময় মতো বাসায় না ফিরলে সবাই টেনশন করবে। তার মানে তুই আমার সাথে যেতে ইচ্ছুক না? হৃদিতের প্রশ্ন শুনে মেহরিমা কি বুঝল কে জানে। ফ্যাকাশে মুখ নিয়েই মেহরিমা জানালার দিকে আরো চেপে বসে। তারপর এক ধ্যানে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। মেহরিমার দিকে এক পলক তাকিয়েই হৃদিত চোখ ফিরিয়ে নেয়। সেকেন্ডের ব্যবধানে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মেহরিমা ভয় তাড়াহুড়ো করে নিজের সিট বেল্ট বেঁধে ফেলে। মেয়েটার কর্মকাণ্ডে হৃদিতের ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। কিন্তু আফসোস সেই হাসি বকা মেহরিমার নজরে আসে না। না হলে আবারও ঠিক এই মুহূর্তে নতুন করে আরেকবার হৃদিতের প্রেমে পড়ত। গ্রামের নাম আনন্দপুর। আনন্দপুর নামটার মতোই গ্রামটাও আনন্দ, শান্তিতে ভরপুর। গ্রামের চারিপাশ সবুজে ঘেরা। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর শুধু সবুজ আর সবুজে ভরপুর। প্রকৃতির এই সবুজ রূপ যেন চোখের প্রশান্তি বয়ে আনে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিষ্ণু নদী।
নদীর ওপারে আরেক গ্রাম। আনন্দপুর শুধু নাম মাত্রই গ্রাম। শহরের আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে ইতোমধ্যে। এমপি মন্ত্রীর নিজের জন্মভূমি, নিজস্ব গ্রাম হওয়ায় উন্নয়নের দিকে অনেক এগিয়ে আনন্দপুর গ্রাম। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল, মার্কেট সব রয়েছে এই গ্রামে। মেহরিমার কলেজ থেকে পূর্ব দিকে 15 মিনিট মতো আসলেই দেখা মেলে এক মনোরম পরিবেশের। রাস্তার দুই ধারে সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত মেহগনি গাছ। মেহগনি গাছগুলোর শাখা প্রশাখার মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে উঁকি দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে সূর্যি মামা। রাস্তার দুই পাশে ফাঁকা জায়গাগুলোতে সবুজ ফসলে ভরপুর। থেকে থেকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চোখ, মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। হৃদিত মেহরিমাকে এই জায়গাটাতেই নিয়ে এসেছে। 5 মিনিট ধরে একদৃষ্টিতে মেহরিমার দিকে তাকিয়ে আছে হৃদিত। মেহরিমা ভয়, অস্বস্তিতে হাঁসফাঁস করছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, নাকটা সরু আর মাঝারি লম্বা। চোখ দুটো টানা টানা, তার মাঝে কুচকুচে কালো মণিটা জ্বলজ্বল করছে। চোখের পাপড়িগুলোও তুলনামূলক বড় আর ঘন। কথা বলতে গেলেই থুতনিতে টল পড়ে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেহরিমার চিকন পাতলা গোলাপি ঠোঁটের ও উপরের বাম সাইডের কালো তিলটা। এই তিলটা হৃদিতকে বড্ড টানে। সেকেন্ডের মাঝে ওকে এলোমেলো করে দেয়। দীর্ঘ 8 মাস পর নিজের হৃদমোহিনীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যেয়ে হৃদিত নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। এখানে পৌঁছেই গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছে হৃদিত। তাতে যেন মেহরিমা একটু স্বস্তি পায়। কিন্তু হৃদিতের ওই নীল চোখের নেশালো দৃষ্টিটা মেহরিমা ঠিক হজম করতে পারছে না। মেহরিমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে। তলপেটে ইতোমধ্যে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে। নিজের মাঝে সাহস জুগিয়ে মেহরিমা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। মেহরিমার কথায় হৃদিত নড়েচড়ে বসে। তারপর চোখ দিয়ে ওর উরু ইশারা করে বলে, ডান পা রাখো এখানে। মেহরিমা চমকে ওঠে। চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকায়। ওভাবে কি দেখছিস? পা রাখো এখানে। আপনি বড় আমার থেকে। আমি পারবো না। ব্যাস অমনি হৃদিতের মেজাজ বিগড়ায়। রাগে গোজগোজ করতে করতে হাতে থাকা ভায়োডিন আর তুলা গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। সেকেন্ডের ব্যবধানে কি ঘটে গেল সেটা মেহরিমার মস্তিষ্ক উপলব্ধি করতেই মেহরিমা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভায়োডিন আর তুলার দিকে। হৃদিত গাড়ি স্টার্ট দিতে নিলেই মেহরিমা আঁতকে উঠে বলে, আপনার দোহাই লাগে গাড়ি স্টার্ট দিবেন না। আমি পা রাখছি। কথাটা শুনতাই হৃদিত অগ্নি দৃষ্টিতে তাকায় মেহরিমার দিকে। হৃদিতের অমন দৃষ্টি লক্ষ্য করতেই মেহরিমার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। আজ আর বাঁচা হলো না। আজই বোধহয় জীবনের শেষ দিন। মেহরিমার চোখের সামনে নিজের বাবা, মা, বড় বোন মাধবীর মুখটা ভেসে ওঠে। মনে মনে একনাগাড়ে দোয়া দরুদ পড়তে থাকে। হৃদিত কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলে নেমে যেয়ে ওগুলো উঠিয়ে আনে। এবার আর মেহরিমাকে কিছু বলতে হয় না। হৃদিত বসতেই মেহরিমা ওর ডান পাটা উঁচু করে হৃদিতের উরুর উপর হালকা ভাবে রাখে। হৃদিত গম্ভীর মুখেই ড্রেসিং করতে থাকে। ভায়োডিন লাগাতেই মেহরিমা মুখ দিয়ে আহ শব্দ করে ওঠে। হৃদিত ওর দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেয়। তারপর আস্তে আস্তে আঙ্গুলে ফু দিতে থাকে। হৃদিতের মুখের ঠান্ডা বাতাসে মেহরিমার সারা শরীরে শিহরণ বয়ে যায়। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নেয়। মেহরিমার দিকে তাকাতেই হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ব্যান্ডেজ করা শেষ হতেই মেহরিমা সাথে সাথে নিজের পাটা নামিয়ে নেয়। হৃদিত নিজের মুখটা তুলনামূলক আরও বেশি গম্ভীর করেই গাড়ি স্টার্ট দেয়। গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। হৃদিত এবার আস্তে আস্তেই গাড়ি চালাতে থাকে। হৃদিতকে অমন গোমরা মুখে দেখতে মেহরিমার একদম ভালো লাগছে না। হৃদিতের সাথে কথা বলার জন্য ওর মনের মধ্যে আকুপাকু করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। মেহরিমার অবস্থা দেখে হৃদিত মনে মনে হাসে। মুখটা গম্ভীর রেখেই বলে, কিছু বলবি? সুযোগ পেয়েছে মেহরিমা এত সহজে হাতছাড়া করবে নাকি? সাথে সাথেই বলে, আপনি এবার গ্রামে কতদিন থাকবেন? অনেক দিন। কথাটা কর্ণধার হতেই মেহরিমার চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। ও হাসি খুশি ভাবেই আবার জিজ্ঞাসা করে,
আপনি আপনার গিটার, আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন। মেহরিমার কথা শুনে হৃদিত কপালে ভাঁজ ফেলে এক ভ্রু উঁচু করে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলে, তুই জেনে কি করবি? হৃদিতের এমন রিয়াকশন, চোখের এমন চাহনিতে মেহরিমা আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলে নীল চোখের ওই অসীম গভীরতায়। আবারও ঠিক এই মুহূর্তেই নতুন করে হৃদিতের প্রেমে পড়ল মেহরিমা। ও কোনো রকমে বলে, এমনিতেই। আমাকে একটা কথা ক্লিয়ারলি বল তো, আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর মতো সাহসী, প্রতিবাদী মেয়ে আমাকে দেখে কোনো কারণ ছাড়াই ভয় পাস? কথা বলতে গেলেই ততলাতে থাকিস। রিজনটা কি? সব সময় ছুটে বেড়াস আর আমার সামনে আসলে পি করে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করিস। প্রবলেমটা কি তোর? লাস্টের লাইনটা শুনে মেহরিমা লজ্জায় মুখ নামিয়ে নেয়। মাথা নিচু করেই ছোট্ট করে জবাব দেয়, জানি না, কিন্তু আপনাকে ভয় পাই আমি। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। নিজের বাসার একটু দূরেই মেহরিমা হৃদিতকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই মেহরিমা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়তে নেয়, কিন্তু তার আগেই হৃদিত ওর ডান হাত ধরে ভায়োডিন তুলা ব্যান্ডেজের ব্যাগটা ওর হাতে দিয়ে বলে, বাসায় যে পেইন কিলার নিবি। সকালে আর রাতে 2বার করে ড্রেসিং করবি। কথার হেরফের হলে তোর কপালে দুঃখ আছে। এখন বাসায় যা। আচ্ছা। উত্তর দিয়েই পায়ের দিকে খেয়াল না রেখেই ওখান থেকে দৌড়ে 2 মিনিটের ব্যবধানে বাসার মধ্যে ঢুকে পড়ে মেহরিমা। মেহরিমা বাসার মধ্যে চলে যেতেই হৃদিত 2 মিনিট মতো গাড়ির সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলায়। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। সময় বিকাল বেলা। মেহরিমা তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার জন্য হৃদিতের কথা মতো পেইন কিলার খেয়েই ঘুমিয়েছে। হঠাৎ মাধবীর কান্নার আওয়াজে মেহরিমার ঘুম ভেঙে যায়। ও চোখ ডলতে ডলতে উঠে বসে। মাধবীর কান্নার শব্দের উৎস খুঁজে মায়ের ঘরে যায়। মাধবী মেহরিমার বড় বোন। মাত্র 2 বছরের বড়। এবার অ্যাডমিশনের জন্য কোচিং করছে। মাধবী কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মেহরিমার মা অবনী শেখ মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছে। অবনী শেখ পেশায় একজন টিচার। নিজেদের গ্রামের প্রাইমারি স্কুলে হেড টিচার হিসেবেই কর্মরত আছেন। অবনী শেখ কঠিন সত্তার অধিকারী। মেহরিমাকেও একদম নিজের মতো করেই গড়েছেন তিনি। মা, কি হয়েছে? মাধুপু এভাবে কান্না করছে কেন? বখাটে পলাশকে চিনিস? মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনী শেখ সেটা লক্ষ্য করতেই বলে, মাধবীকে টিজ করেছে, ইভেন ব্যাগ টাচও করেছে। অবনী শেখের কঠিন কণ্ঠের কথাটা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই মেহরিমার মুখভঙ্গি পাল্টে যায়। চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরতে থাকে। মেহরিমা তেজস্বী কঠিন গলায় বলে, মাধুপু চলো। পশুকে তার প্রাপ্য শাস্তি দিয়ে আসি। মেহরিমার কথাটা শুনতাই মাধবী ভয় পেয়ে অবনী শেখের দিকে তাকায়। অবনী শেখ গর্বের সাথে মুচকি হেসে মাধবীকে যেতে ইশারা করে। মেহরিমা ততক্ষণে ওর হাঁটু সমান ভেজা চুল হাত খোপা করতে করতে ঘর ছেড়েছে। মাধবী আসতেই মেহরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ের উদ্দেশ্যে হাঁটা ধরে। অবনী শেখ ও বোরকা পরে ওদের পিছন পিছন বাসা থেকে বের হয়ে আসে। ভাই, ভাই, ভাবি নির্ঘাত কোনো গন্ডগোল পাকাইব। হৃদিত চৌধুরী বাড়ির সামনে বাগানের বড় একটা আম গাছের নিচে গাড়ির হুডের উপর বসে সিগারেট ফুঁকছে। সাথে অবশ্য তাবান আর তাইফ আছে। নিজের দলের এক সদস্য শাইন, যে সব সময় মেহরিমার আপডেট দেয়, তার মুখে এমন কথা শুনতাই প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায় হৃদিত। ভাই, মাধবী আপাকে পলাশ বাজে কথা বলেছে, আবার জোরপূর্বক হাতও ধরেছে। সেটার প্রতিবাদ করতেই ভাবি, মাধবী আপু আর অবনী ম্যাডামকে সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইম। ওর কথা শুনে তাবান বলে, ভাইয়া তুমি যাবা না? যদি বড় কোন সমস্যা বেঁধে যায়? উহু। আমি গেলেও নিজের কাজ ঠিকভাবে করতে পারবে না। উল্টো কাঁপি শুরু করে দেবে। অবনী ম্যাম আছেন, ওকে সামলে নেবে। শাইন, তোর যেটা কাজ তুই সেটা কর। আর এমনিতেও মেহরিমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই ওই বাস স্টার্টেরও। লাস্ট লাইনটা একটু চাপা স্বরে রহস্যময় হেসে বলে হৃদিত। হৃদিতের কথা শুনে সাইন দৌড় লাগায় গ্রামের 4 রাস্তার মোড়ের উদ্দেশ্যে। তাইফ কিছু একটা ভেবে তৎক্ষণাৎ বলে, ভাবি, ভাইয়ের পোষা আদুরে ব্রয়লার মুরগির বাচ্চা তো। তাই ভাইয়াকে দেখলেই কাছে আসার জন্য ছটফট করতে থাকে। কথাটা শুনতাই তাবান উচ্চস্বরে হেসে ওঠে।
আর হৃদিত ভ্রুজোড়া কুঁচকে বাদর দুটোর দিকে তাকিয়ে থাকে। মাধুপো গুনে গুনে 4টা থাপ্পড় মারো ওনার 2 গালে। মেহরিমার কথাটা কর্ণগোচর হতেই সাথে সাথে মাধবীর কান্না থেমে যায়। চোখ বড় বড় করে মেহরিমার দিকে তাকায়। মাধবীর কোনো হেলদোল না দেখে পলাশ কিছু বুঝে ওঠার আগেই মেহরিমা গুনে গুনে 4টা থাপ্পড় মেরে দেয় ওর গালে। থাপ্পড়ের শব্দে দোকানের সবাই হতভম্ব হয়ে মেহরিমাদের দিকে তাকায়। পলাশ ক্যারাম খেলছিল নিজের টিমের পোলাপানদের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেছে সেটা বুঝতে পেরেই দাঁত কিরমির করে আগুন চোখে মেহরিমার দিকে তাকায় পলাশ। মাগিরজি, তোর এত বড় সাহস! তোরে তো আজ। কথাটা বলেই মেহরিমার ডান হাতটা বেঁকিয়ে শক্ত করে ধরে। মেহরিমা ব্যথায় ককিয়ে ওঠে। নে এবার দেখা তোর কত তেজ। আমিও আজ দেখব চেয়ারম্যানের মেয়ের এত তেজ কোথায় থেকে আসে। তোর তেজ কি শুধু মাঠেই নাকি খাটেও? কথাটা বলার সাথে সাথেই পলাশের ডান গালে শব্দ তুলে আরো একটা থাপ্পড় পড়ে। অবনী শেখ রাগে রীতিমতো কাঁপছে। মাত্রই উনি এখানে এসে পৌঁছেছেন। উনি চিৎকার করে বলেন, জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে কে নিয়ে এত বাজে মন্তব্য করার? জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোর অ্যাগেইনস্টে আমি লিগ্যাল অ্যাকশন নেব। পলাশের কথাটা শুনতাই রাগে, ক্ষোভে, দুঃখে মেহরিমার চোখ বেয়ে পানি পড়তে থাকে। অবনী শেখ এক ঝটকা মেরে পলাশের হাত থেকে মেহরিমার হাত ছাড়িয়ে নেন। যেখানে জানোয়ারটা ধরেছে একদম রক্ত জমে কালো হয়ে গেছে। ততক্ষণে ঘটনাস্থলে শখানিক মানুষের ভিড়। ইতোমধ্যে সবাই ঘটনার মূল কাহিনী জেনে নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো মেহরিমার মুখের উপরই বাজে বাজে কথা বলছে। আবার কেউ কেউ জলিল শেখের ক্ষমতার ভয়ে চুপ করে আছে। তবে মজা কম বেশি সবাই নিচ্ছে। মাধবী কেঁদেই চলেছে। মেহরিমা পাথর বনে গেছে একদম। নীলাক্ষী, তোকে কোনো পশুর সামান্য কথার আঘাতে ভেঙ্গে পড়ার মতো করে গড়ে তুলি নাই আমি। যেখান থেকে আঘাত পাবি সেখানেই ফিরতি আঘাত করার মতো মনোবল থাকতে হবে। মনে রাখবি, এরা মানুষ জাতি, তোর কষ্টের কথা শুনবে, সান্ত্বনা দেবে, আবার এরাই তোর কষ্টে হাসবে। সুযোগ পেলে নিজেরা তোর কষ্ট আরো 4 গুণ বাড়িয়ে দেবে। অবনী শেখ কথাগুলো বলে মেহরিমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। মেহরিমা মায়ের কথায় নিজের কঠিন সত্তায় ফিরে আসে। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে চঞ্চল হাতে চোখের পানি মুছে ফেলে। অবনী শেখ 2 মেয়ে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা ফেলতেই পলাশ পথ আটকায়। পলাশ আবারও বিশ্রী কিছু বলতে যাবে তার আগেই ওর দৃষ্টি যায় ভিড়ের মাঝে থাকা কালো মনির একটা তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সেই তীক্ষ্ণ দৃষ্টির ভাষা বুঝতে পেরেই পলাশের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। পলাশ সাথে সাথেই মেহরিমার পা জোড়া জড়িয়ে ধরে। আমার ভুল হয়ে গেছে আপু। আমাকে ক্ষমা করে দেন। আর এরকম ভুল কখনো হবে না। চাইলে আপনি আমাকে আরো 100টা থাপ্পড় মারতে পারেন। তবু আমাকে ক্ষমা করে দেন। থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে পলাশ। সেকেন্ডের ব্যবধানে পলাশের এমন পরিবর্তনে সবাই হতবাক হয়ে যায়। অবনী শেখ তার ঈগল দৃষ্টি দিয়ে সবটাই খেয়াল করেন। আর তাতেই ওনার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। মেহরিমা কিছু না বলেই নিজের পা জোড়া ছাড়িয়ে অবনী শেখ আর মাধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাসায় এসে হাতে অনেকক্ষণ বরফ ধরে জায়গাটা একটু স্বাভাবিক হতেই অবনী শেখ ওখানে মলম লাগিয়ে দেন। মেহরিমা দীর্ঘ 3 ঘন্টা সময় নিয়ে গোসল কমপ্লিট করেছে। তবুও নিজের মনের মাঝে তুমুল অশান্তি অনুভব হচ্ছে। মেহরিমার বারবার মনে হচ্ছে হৃদিত ওর নামে এইসব বাজে কথা শুনলে ভুল বুঝবে না তো। এই হাতটা কি কেটে ফেলা উচিত? তাহলে কি হৃদিত আগের মতোই কেয়ার করবে, ভালোবাসবে? হৃদিত ভুল বুঝলে নিজেকে একদমই সামলাতে পারবে না মেহরিমা। হঠাৎ মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হয়ে আসে মেহরিমা। মায়ের হাতে চায়ের কাপ দেখে মুচকি হাসে। রাতে তো তেমন কিছুই খেলি না। চাটা খেয়ে নে। যত সময় নিয়ে গোসল কমপ্লিট করলি, নির্ঘাত গলা বসে যাবে তোর। মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চায়ের কাপ হাতে নেয়। এমনিতেই ঠান্ডার ধাঁচ বেশি ওর। হৃদিত এসেছে গ্রামে। চাটা কেবলই মুখে দিয়েছে মেহরিমা, হঠাৎ মায়ের এমন প্রশ্নে ওর কাশি উঠে যায়। আরে হো, সাবধানে খাবি তো। মেহরিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলেন অবনী শেখ। মেহরিমা নিজেকে সামলিয়ে 2 মিনিট মতো সময় নিয়ে বলে, আমি তো জানি না মা। ত্রিধাও এমন কিছুই বলেনি আমাকে।
অবনী শেখ সন্দেহজনক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, আচ্ছা তাহলে চাটা শেষ করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা। বাবা কবে আসবে? আগামীকাল সন্ধ্যায়। মা, সমাজ মেয়েদেরকে এত ছোট চোখে কেন দেখে? দোষ তো ছিল পলাশের। তাহলে সবার খারাপ কথার বলিদান আমি কেন হলাম? মলিন মুখে বলে মেহরিমা। মেহরিমার মলিন মুখের দিকে তাকিয়ে অবনী শেখ বলেন, ওদের চিন্তাভাবনা ওদের মনের মতোই সংকীর্ণ মা। তুই আমার প্রিন্সেস। কেউ খারাপ বললেই খারাপ হয়ে যাবি নাকি? তুই কাঠগোলাপের মতো শুভ্র, স্নিগ্ধ। তোকে কলুষিত করার আগেই সেই জঞ্জল ছেটে পরিষ্কার করে দেব আমি। এটা তোর মা অবনী শেখের ওয়াদা। কথাটা বলেই অবনী শেখ রুম থেকে বেরিয়ে যান। মেহরিমা অবনী শেখের যাওয়ার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। মেহরিমা সময় নিয়ে চা শেষ করে। তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। নিজের ফোনটা হাতে নিয়ে হৃদিতের ফেসবুক আইডিতে যেয়ে ওর ছবি দেখতে থাকে। এই মানুষটাকে ছাড়া মেহরিমার একটুও চলবে না। হোক না সে রাগী তাতে কি? কেয়ারিংও তো কম না। সকাল 7টায় মাধবীর ডাকে ধরমরিয়ে উঠে বসে মেহরিমা। গতকাল রাতে হৃদিতের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেহরিমা বুঝতেই পারেনি। গতকালের সব কথা ভুলে মুচকি হেসে বিছানা ছাড়েও। দরজা খুলতেই মাধবীর ভীতু, উত্তেজিত মুখটা দেখে মেহরিমা বলে, কি হয়েছে মাধবু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহু পলাশ ভাইকে অর্ধমৃত অবস্থায় ওদের বাড়ির গেইটের সামনে পাওয়া গেছে আজ সকালে। কি? হ্যাঁ। বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে। ডান হাতটার কোনো অংশই নেই। চোখ দুটো উপড়ে ফেলেছে। পা আর বুকে নাইফ দিয়ে করা হাজারো আঁচড়ের দাগ। কপালে পেরেক টাইপের কিছু একটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা মাই লিটল সানশাইন। মাথার একাংশ থেতলে দেওয়া। মেইন পয়েন্টে আঘাত করে রক্তাক্ত করা। জিহাটাও নেই। দাঁতগুলোও ভে অঙ্গে দিয়েছে। আমাকে স্বামীয়া বলল, ওরা নাকি নিজের চোখে দেখেছে এমন বীভৎস দেহ। মাধবীর থেকে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে মেহরিমা থরথরিয়ে কেঁপে ওঠে। ওর মনে পড়ে যায় 3 মাস আগের কথা। মেহরিমা সবে কলেজে অ্যাডমিট হয়েছে তখন। একদিন কলেজ থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষায় টিজ করেছিল। মেহরিমা প্রতিবাদও করেছিল কিন্তু বাসায় এসে সেই বাজে কথাগুলো শুধু কানের কাছে বাজতে থাকে। তাই ও নিজেকে সামলাতে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল। ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটাকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশের নোংরা ডোবাতে পাওয়া যায়। তার গালেও খুঁচিয়ে খুঁচিয়ে লেখা ছিল মাই অ্যানাবেলা। সেই ছেলেটা বেঁচে আছে, তবে ওর থেকে মরে যাওয়ায় বোধহয় শান্তির। ছেলেটা একদম বিছানাগত কথা বলতে পারে না। একা একা নড়তে চলতে কিছুই পারে না। ছেলেটা শহরে পড়তো। ড্রাগ নিত। বখাটে বেয়াদব ছিল। মেয়ের প্রতি নেশা ছিল। গ্রামের সবাই যেন জানতো ছেলেটার এমন পরিণতিই হবে। মেহরিমা আর ভাবতে পারছে না। মেহরিমা কেঁপে উঠে পড়ে যেতে নিলেই অবনী শেখ 2 হাতে আগলে নেন নিজের মেয়েকে। মেহরিমা কোনোরকম কাপা কাপা গলায় বলে, পলাশ কোথায় এখন? সেই ভোরেই ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে বোধহয়। এখন আল্লাহ ভরসা। মাধবীর কথা শুনে মেহরিমা মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। আর যাই হোক, কারোর মৃত্যু চায় না মেহরিমা। নীলাক্ষী ভেঙে পড়লে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখো। যা হয় ভালোর জন্যই হয়। আর প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে। সেটা আজ হোক বা কাল। নিজের মায়ের কথাটা শুনে মেহরিমা একটু শান্ত হয়। কিন্তু এত নৃশংসতার মাঝে ভালোর তো কিছুই চোখে পড়ছে না মেহরিমার। যদিও পলাশ মানুষটা খুব খারাপ, তাই বলে এত কঠিন শাস্তি কে করছে এমন? আর কেনই বা করছে? দুটো মানুষকে এভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া ব্যক্তি কি একজনই? হঠাৎই গতকাল রাতের কথা মনে পড়ে যায় মেহরিমার। ও সাথে সাথেই নিজের মায়ের দিকে অবাক চোখে তাকায়। অবনী শেখ নিজের দিকে মেহরিমাকে ওভাবে তাকাতে দেখে মুচকি হাসেন। মেহরিমা মায়ের মুচকি হাসির কারণটা ঠিক ধরতে পারল না। তবে মেহরিমা জানে ওর মা একদম পবিত্র। ঠিক ফুলেদের মতো। মেহরিমা হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছে আর মনে মনে ভাবছে হৃদিত ভাইয়ের সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। উনি তো এইসবের কিছুই জানেন না। সবটা জানলে উনি নিশ্চয়ই ভালো কোন সলিউশন দেবে। কথাটা ভাবতেই মেহরিমা একটু স্বস্তি পায়। চৌধুরী পরিবার।
চৌধুরী নামটার সাথেই কেমন যেন একটা আধিপত্য মিশে আছে। আনন্দপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয়, নিঃসন্দেহে চৌধুরী পরিবার সবার উপরে থাকবে। আর এই জন্য চৌধুরীদের গ্রামের কর্তা মানা হয়। চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ ওঠে বসে। বলা বাহুল্য, চৌধুরীদের এক প্রকার ভয় পেয়ে মান্য করেই চলে তারা। 2 তলা বিশিষ্ট চৌধুরী বাড়িটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে। বাড়ির প্রতিটা কোণায় যেন আভিজাত্যের ছোঁয়া মিশে আছে। চৌধুরী ভিলার পিছনে রয়েছে বড় বড় দুটো পুকুর, যার চারিপাশ ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেক ধরনের ফলের গাছ। চৌধুরী ভিলা থেকে মেইন গেট পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট মতো সময় লাগে। বাড়ির সামনে রয়েছে সুবিশাল জায়গা, তার ঠিক মাঝ বরাবর রাস্তা। রাস্তার ডান পাশে নাম না জানা হাজারো ফুলের সমাহার। বাম পাশে রয়েছে শত শত নারিকেল ও সুপারি গাছ, সাথে আরও একটা পুকুর। পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গাও করা আছে। চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী। তার স্ত্রী ছিলেন মৃত রেণুবালা চৌধুরী। মৃত হান্নান চৌধুরী 4 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী, যিনি 35 বছর আগে এই চৌধুরী বাড়ি ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। আজও চৌধুরী বাড়িতে পায়ের ধুলো দেননি তিনি। ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী, যিনি বর্তমানে ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর পদে কর্মরত আছেন। বর্তমানে 2 পুত্র সন্তানের জনক আরিফ চৌধুরী। প্রথম সন্তান তথ্যমন্ত্রী আজ চৌধুরী, যার স্ত্রী বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার। দ্বিতীয় সন্তান সবার বড্ড আদুরে তাহমিদ হৃদিত চৌধুরী। দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজাদ চৌধুরী। বর্তমান চৌধুরী পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে তিনি আছেন। স্ত্রী আয়েশা চৌধুরী। আজাদ চৌধুরী 2 সন্তানের জনক। প্রথম সন্তান তাবান চৌধুরী, দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়মান চৌধুরী 36 বছর আগে আত্মহত্যা করে প্রাণত্যাগ করেছিলেন। আদৌ সেটা আত্মহত্যা ছিল নাকি খুন ছিল, তা সময়ের আড়ালে চাপা পড়ে গেছে। চতুর্থ পুত্র লেফটেন্যান্ট কর্নেল আবরার চৌধুরী। তিনি একজন আর্মি অফিসার। স্ত্রী আতিয়া চৌধুরী। ওনার একমাত্র পুত্র সন্তান তাইফ চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী, যে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে। অলিভিয়া ও অ্যামেলিয়া 2 মেয়ে সন্তানের জননী আয়রা। মেহরিমা ক্লাসে বসে আছে। এখন বায়োলজি ক্লাস চলছে। কিন্তু মেহরিমার সেদিকে কোনো মনোযোগ নেই। সে ব্যস্ত তার গভীর চিন্তায়। এই মেহু, কি হয়েছে তোর? মেহরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে ত্রিধা। মেহরিমা হুঁশে ফিরে। কিছু বলবি? ক্লাস শেষ। পরবর্তী ক্লাস করবি তুই? না রে, আজ ভালো লাগছে না। বাসায় যাব। ওকে। মেহরিমা আর ত্রিধা কলেজের মাঝ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মেহরিমা, তুই কি গতকালের ঘটনা নিয়ে আপসেট? ওহু, তাহলে কি পলাশের বিভৎস অবস্থার কথা শুনে? মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তেই বলে, হৃদিত ভাইয়া বিকালে কোথায় থাকে রে? মেহরিমার কথা শুনে ত্রিধা দুষ্টু হেসে বলে, কেন রে? আমার ভাইকে দিয়ে তোর কি? আমার হ্যান্ডসাম ড্যাশিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেম করার ফন্দি আটছিস নাকি? সুনাম একটু বেশিই করে ফেললি না? যাই হোক, বল না, হৃদিত ভাই বিকালে কোথায় থাকেন? ভাইয়া আর কোথায় থাকবে? তার যা কাজ। নিজের রুমের ব্যালকনিতে বসে ছবি আঁকবে, না হলে বাড়ির পিছনে পুকুরের সামনের বাগানে বসে গিটার বাজাবে। আর মাঝে মাঝে একটু বাইরে আসে। বিকালে বাসায় থাকে ভাইয়া। ও আচ্ছা। ওরা কথা বলতে বলতে কলেজ গেইটের সামনে চলে আসে। এই অসময়ে রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মেহরিমা অবাক হয় বেশ। তবে মনে মনে খুশিও হয় খুব। মেহরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ত্রিধা মৃদু ধাক্কা দিয়ে বলে, মেহু বেবি, তোর হ্যান্ডসাম ওয়েট করছে। যা মিট কর। আমি বাসায় যাই। কথাটা বলেই একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিধা। মেহরিমাকে হাতের ইশারায় বাই জানায়। বেচারি মেহরিমা অসহায় চোখে ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ত্রিধা গতকাল বাসায় যেয়ে যখন জানতে পারল ওর মা ওকে ডাকেনি, তখন ও তাইফ আর তাবানের পিছনে এক প্রকার কাঁঠালের আঠার মতো করে চিপকে থেকে সব সত্যিটা জেনেছে। আর তাতেই খুশিতে আত্মহারা ত্রিধা।
মেহরিমা ওর ভাবি হবে ভাবতেই ওর মনটা খুশিতে ঝলমলিয়ে উঠছে। ত্রিধা মেহরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসতে থাকে। মেহরিমা মনে মনে ভেংচি কাটে। সময় মেহরিমারও আসবে হু। হঠাৎ নিজের ব্যাগে থাকা ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠতেই মেহরিমার ভাবনায় ছেদ পড়ে। বাবা ফোন দিয়েছে ভেবে মেহরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে। অপরিচিত নাম্বার দেখতেই ভ্রু জোড়া কুঁচকে ফোনের স্ক্রিনে তাকায়। কেটে দেবে দেবে করেও কি যেন মনে করে কলটা রিসিভ করে, আর সাথে সাথেই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। ইউ হ্যাভ জাস্ট 2 মিনিটস। আম ওয়েটিং। 1 সেকেন্ড লেট করলে কোলে তুলে নিয়ে আসবো। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। মেহরিমা এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। 20 সেকেন্ড মতো লজ্জায় লাল হওয়া গাল নিয়ে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। তারপর হৃদিতের দেওয়া থ্রেটেরও কথা মনে পড়তেই এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে। মেহরিমা গাড়ির নিকট আসতেই দরজাটা খুলে যায়। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। হৃদিত গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেদিনের মতো আজও জানালার গ্লাস ওঠানো। কাল থেকে বোরকা পরে, হিজাব করে কলেজে আসবি। মেয়েরা হাতে পায়ে কি যেন পরে ওগুলো পরবি। চোখের উপর কি একটা কাপড় লাগায় সেটাও লাগাবি। মোট কথা তোর শরীরের একটা পশমও যেন দেখা না যায়। ইভেন চোখও না। হুট করে হৃদিতের মুখে এমন কথা শুনতাই মেহরিমা যেন আকাশ থেকে পড়ে। মেহরিমা আজ নিয়ত করেই এসেছে হৃদিতকে একটুও ভয় পাবে না। উনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে। কিন্তু এই জমের সামনে আসলে মেহরিমার সব হাওয়া বেরিয়ে যায়। তবুও মনে সাহস জুগিয়ে দৃঢ়তার সাথে আস্তে করে বলে, বাবা ব্যবসায়ের কাজে শহরে গেছে। মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত। আজ বাসায় যেয়ে মাকে বলবো। মা ফ্রি হয়ে কিনে এনে দেবে। তোকে কি বললাম তোর কানে যায়নি? কালকে থেকে মানে কালকে থেকেই তোকে ওভাবে আসতে হবে। না হলে তোর কলেজে আসার দরকার নেই। আমার ভালোবাসাতেই তোর সারা জীবন কেটে যাবে, তাহলে তুই আবার চাকরি করবি কেন? হৃদিতের ধমকে বলা কথাগুলো শুনে মেহরিমা ভয় পেয়ে যায়। ও জানালার দিকে চেপে যায়। মাথা নিচু করে ঠায় বসে রয়। যা আরও এগিয়ে যা ওইদিকে। একেবারে গাড়ির ডোর ভেঙ্গে নিচে পড়ে যা। হৃদিতের এবারের বলা কথায় মেহরিমা আরো জোরসর হয়ে বসে। ভয় ওর প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ হৃদিতের দৃষ্টি মেহরিমার রক্তজমা হাতের দিকে পড়তেই ওর মুখভঙ্গি পাল্টে যায়। নীলমণির চোখজোড়া লাল হয়ে ওঠে। হৃদিত ব্যাক সিট তুলে পানি আর হ্যান্ড ওয়াশ বের করে। মেহরিমা তখনও নিজের অহেতুক ভাবনায় বিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ ডান হাতে টান পড়তেই মেহরিমা চকিতে চোখ তুলে তাকায় হৃদিতের দিকে। হৃদিত ততক্ষণে মেহরিমার হাতের রক্তজমা স্থানে পানি ঢেলে দিয়েছে। সেই পানিতে গাড়ির সিট, মেহরিমার জামা, হৃদিতের শার্ট ভিজে একাকার। হঠাৎ হৃদিতের এমন কর্মকাণ্ড মেহরিমা ঠিক বুঝতে পারছে না। ও থমকে তাকিয়ে আছে হৃদিতের মুখের দিকে। ফর্সা লম্বাটে মুখটা লাল টকটকে হয়ে আছে। শক্ত শানিত চোয়াল যেন আরো শক্ত হয়ে গেছে। কপালের নীল রগগুলো ফুলে উঠেছে। নীল রঙের চোখজোড়া হঠাৎই কেমন ভয়ঙ্কর বর্ণ ধারণ করেছে। মেহরিমা ভয়ে শুকনো ঢোক গিলে। হঠাৎ করে হাতে ব্যথা আর জ্বলা অনুভব হতেই মেহরিমা আঁতকে ওঠে। হৃদিতের সেদিকে কোনো খেয়ালই নেই। অবিরবিরিয়ে কিছু একটা বলে চলেছে আর হ্যান্ড ওয়াশ দিয়ে মেহরিমার হাত এমনভাবে ডলে চলেছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে। মেহরিমা নিজের ব্যথা দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদিতের কথা শোনার চেষ্টা করে। মাই লিটল কিটি, ইউ আর অনলি মাইন। নো ওয়ান ক্যান টাচ ইউ। এই কথাগুলোই হৃদিত বিড়বিড় করে বলে চলেছে। এবার আর ব্যথা, জ্বলা সহ্য করতে না পেরেই মেহরিমা শব্দ করে কান্না করে দেয়। মেহরিমার কান্নার শব্দ কর্ণগোচর হতেই হৃদিতের হাত জোড়া থেমে যায়। ও হুঁশে ফেরে। মেহরিমার সাথে এতক্ষণ কি করেছে সেটা ভাবতেই হৃদিতের চোখে মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। হাতটার অবস্থা খুবই শোচনীয়। চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়ার উপক্রম। মেহরিমা তখনও নিচের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। শিট। হলি শিট। ড্যাম ইট। কথাটা বলেই হৃদিত হাত দিয়ে স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে। সেই শব্দে মেহরিমা কেঁপে ওঠে। তারপর দ্রুত টিস্যু দিয়ে মেহরিমার হাত মুছে দিতে দিতে বলে, আম সরি লিটল কিটি। প্লিজ ফরগিভ মি। আই প্রমিজ নেক্সট টাইম আর কখনো তোকে এভাবে ব্যথা দিব না।
প্লিজ কান্না করিস না। এই দেখ কানে ধরছি। জান আমার এগেইন ছড়ি। হঠাৎ হৃদিতের কণ্ঠস্বরের এমন পরিবর্তন দেখে মেহরিমার কান্না থেমে যায়। ও ফুলো ফুলো চোখ মুখ নিয়েই হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। হৃদিত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেসে কানে হাত দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে আছে। আজ হৃদিতের এই ব্যবহার, এই রূপ, এই সম্পূর্ণ হৃদিতটাকেই যেন নতুন লাগছে মেহরিমার কাছে। এমন কিউট লুক দেখে না চাইতেও মেহরিমা মুচকি হাসে। হৃদিত এবার গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে। পরক্ষণেই বলতে শুরু করে, সোনা, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারোর না। তোকে কেউ স্পর্শ করবে, দেখবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই তো রাগের মাথায় এমনটা করে ফেলেছি। আম সরি সোনা। কথাগুলো কর্ণে পৌঁছতেই মেহরিমার বক্ষস্থল প্রশান্তিতে ছেয়ে যায়। নিজের হাতের ব্যথা ভুলে ওর মাথার মধ্যে হৃদিতের বলা শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারো না। কিছুক্ষণ আগের হৃদিতের হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায়। হয়তোবা কথায় বশীভূত হয়। তা নয়তো কি? মেহরিমা খুশি খুশি মনে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হসপিটালে। ডক্টর দেখিয়ে তোর হাত ব্যান্ডেজ করতে হবে। খুব ব্যথা করছে জান। জ্বলছে খুব। হৃদিত কথাটা বলেই মেহরিমার ডান হাতটা ধরে ফু দিতে থাকে। মেহরিমা প্রশান্তির হাসি দিয়ে বলে, এতক্ষণ জ্বলছিল, এখন শান্তি অনুভব হচ্ছে। সময় বিকাল বেলা। সূর্যি মামা আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পুকুরের পানি মৃদু সূর্যের আলোয় ঝলমল ঝলমল করছে। ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চৌধুরী বাড়ির ফুল বাগান থেকে ভেসে আসছে নাম না জানা ফুলের মিষ্টি সুবাস। হৃদিত বাড়ির পিছনে একা একা বসে গিটারে সুর তুলে গান গাইছে। তাইফ আর তাবান খেলার মাঠে গেছে ফুটবল খেলতে। না হলে এতক্ষণে হৃদিতকে বিরক্ত করে ছাড়ত। হৃদিতের গান গাওয়ার মাঝেই হঠাৎ ওর ফোনটা নিজ শব্দে বেজে ওঠে। হৃদিতের কোনো কাজের মাঝে ডিস্টার্ব একদম পছন্দ না। ওর মেজাজ বিগড়ে যায়। তবুও অনিচ্ছা নিয়েই প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিজের বাবার আনসেভ নাম্বারটা দেখতেই হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কল রিসিভ করে। বলুন এমপি আরিফ হাসান চৌধুরী। কি দরকারে আমাকে স্মরণ করেছেন? আমি কি শুধু প্রয়োজনেই তোমাকে কল দিই বাবা? জি এমপি স্যার। হৃদিতের কাঠখোট্টা জবাবে আরিফ হাসান মলিন হেসে বলেন, বাসায় আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না কিছু? তোমার মা কান্না করছে শুধু। তুমি কারোর কলও রিসিভ করছো না। কেন, আপনার বউ, ছেলে, বৌমা আছে তো। আমাকে কেন প্রয়োজন স্যার? আর তাছাড়া ঢাকাতে থাকলে আপনার রাজপ্রাসাদে আমি কয়দিন থাকি স্যার? আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আপনার বউকে বলবেন এইসব কুমিরের কান্না যেন আমার জন্য না করে। এভাবে কেন বলছো? আমরা তোমার বাবা মা। আমি মানি না। তুমি মানো বা না মানো, সত্য এটাই। আর সত্য সবসময় সত্যই থাকে। ঠিক বলেছেন স্যার। সত্য সবসময় সত্যই থাকে। সত্য কখনো মুছে ফেলা সম্ভব না। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। হৃদিত কল কাটতেই আরিফ হাসানের চোখে জলের হানা দেয়। এই বিষাক্ত অতীত কবে পিছু ছাড়বে? এই অতীত যে আর টানা সম্ভব না। এর থেকে বরং মৃত্যুই শ্রেয়। নিজের জানের টুকরো ছেলেকে আরিফ হাসান হারিয়ে ফেলেছে। সেই ছোট্ট হৃদিত আর এই হৃদিতের মাঝে যে আকাশ পাতাল পার্থক্য। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেতেই পিছনে ফিরে তাকায় আরিফ হাসান। শ্রেয়া চৌধুরীকে দেখে চোখের জল লুকোনোর বৃথা চেষ্টা করে। শ্রেয়া চৌধুরী ম্লান হেসে বলেন, কান্না করো না। সব ঠিক হয়ে যাবে। এটা কি আদৌ ঠিক হওয়ার মতো? মিথ্যা সান্ত্বনা আর কত দিবে শ্রেয়? তোমার সাথে সাথে একই পাপ আমিও বয়ে বেড়াচ্ছি আরিফ। আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের ছেলে আমাদেরকে একদিন ঠিক বুঝতে পারবে। আমার পাপের কোনো ক্ষমা নেই শ্রেয়। আর না কখনো তোমাকে ক্ষমা করব আমি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাইরে চলে যায় আরিফ হাসান। শ্রেয়া চৌধুরী ছলছল চোখে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হৃদিত তখন মেহরিমাকে ডক্টর দেখিয়ে মার্কেটে যেয়ে বরকার সাথে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে বাসায় রেখে গেছে। মেহরিমা বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছিল। অবনী শেখ 3টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে মেহরিমার হাতে ব্যান্ডেজ দেখতে পেয়েই পুলিশের মতো জেরা শুরু করেছিলেন।
মেহরিমা সব পারলেও অবনী শেখের ঈগল দৃষ্টির সামনে মিথ্যা বলতে পারে না। তবুও আজ আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখায় বেশ সাজিয়ে গুছিয়েই মিথ্যা বলেছিল। সবটা শুনে অবনী শেখ বিশ্বাস করেছিলেন কি কে জানে। তবে মেহরিমাকে আর প্রশ্ন করেননি। মেহরিমা এখনো বোরকার ব্যাপারটা জানায়নি অবনী শেখকে। একদিনে এত কিছু ঘটালো ওর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মা অতি সহজেই সব বুঝে ফেলবেন। এমনিতেই অবনী শেখ চৌধুরীদের কেন যেন সহ্য করতে পারে না। মেহরিমাকে চৌধুরী ভিলাতেও সহজে যেতে দেয় না। মেহরিমা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না। কারণ ওর মা ওদের দুই বোনকে খুব প্রয়োজন ছাড়া কোথাওই যেতে দেয় না। তবে চৌধুরী বাড়ির প্রতি একটু বেশিই করে এই যা। মেহরিমা ভেবে রেখেছে হাতের বাহানা দিয়ে এখন কয়দিন কলেজে যাবে না। তারপর ডক্টর দেখানোর নাম করে বাইরে যেয়ে বাসায় এসে বলবে বোরকা কিনে এনেছে। এখন ভালোই ভালোই প্ল্যানিং মতো সবকিছু হলেই হলো। নীলাক্ষী মা আমার ঘুমিয়ে পড়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেহরিমা ওর সামনে রাখা বইতে মনোযোগ দেয়। অবনী শেখ আর মাধবী মেহরিমার ঘরে এসে খাটে বসে। মেহরিমা ওদের দিকে চেয়ার ঘুরিয়ে হাসি খুশি মুখে সামনাসামনি বসে। এত রাত হয়ে গেল এখনো পড়ার টেবিলে বসে আছিস কেন? মাথা যন্ত্রণা করবে তো। সময় মতো সব কাজ করবি। অবনী শেখের কথায় মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মাধবী বলে, মা তুমি এত টাইমলি সব কাজ কিভাবে করো গো? আমরা চাইলে সবই করতে পারি, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। এই দেখ যারা ডক্টর তাদেরকে তো দিনের প্রায় অর্ধেক সময়ই হসপিটালে কাটাতে হয়। তারাও তো নিজেদের সংসার বাচ্চা সব সামলিয়ে থাকে। তাই চাইলে সব সম্ভব। পাঞ্চুয়ালিটি আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যত বেশি পাঞ্চুয়াল সে তত বেশি সাকসেসফুল। তুমি কত বোঝো মা? মেহরিমার বোকা কথায় অবনী শেখ মুচকি হেসে বলেন, সময় হোক তোরাও বুঝবি। মনে রাখবি সময় আর পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিউর করে তোলে। যে যত বাস্তবতার কবলে পড়বে জীবনে সে তত বেশি শিখবে, তত বেশি শক্ত হবে। তবে দোয়া করি আমার মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন হতে না হয়। মেহরিমা বোঝদারের মতো মাথা নাড়ে। মেহরিমা অবনী শেখকে ওনার বলা শেষ কথাটা নিয়ে যখনই প্রশ্ন করতে যাবে তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মেহরিমাদের একতলা বিশিষ্ট ঘরটা বেশ পরিপাটি, মানসম্মত। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যায়। পিছন পিছন মেহরিমা আর মাধবীও আসে। অবনী শেখ দরজা খুলতেই জলিল শেখকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরিমা আর মাধবী ওনার বুকের উপর হামলে পড়ে। জলিল শেখ দেহে যেন প্রাণ ফিরে পায়। কলিজার টুকরা মেয়ে দুটোকে ছাড়া জলিল শেখ এই কয়দিন একটুও শান্তিতে ছিলেন না। উনি মুচকি হেসে দুই মেয়েকে দুই হাতে আগলে নেন। মীনাক্ষী, নীলাক্ষী তোদের বাবা অনেক পথ জার্নি করে এসেছে। ওনাকে ফ্রেশ হতে দে। অবনী শেখের কথা শুনে মাধবী আর মেহরিমা জলিল শেখকে ছেড়ে দেয়। জলিল শেখ মেঝে থেকে ব্যাগটা তুলে ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার আম্মারা কেমন আছে? মাধবী আর মেহরিমা মুচকি হেসে একসাথে বলে, আলহামদুলিল্লাহ বাবা। মেহুমা তোমার হাতের ব্যথা কমেছে? মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, বাবা তোমার আসতে এত লেট হলো কেন? আমরা সবাই সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের মানুষ তো চেয়ারম্যান চেয়ারম্যান করে বাড়ির মাটি রাখছিল না। জলিল শেখ মুচকি হেসে বলেন, একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল আসতে। গ্রামের মানুষের আস্থার জায়গা আমি আম্মা। তাই ওরা তো আসবেই আমার কাছে। রাত 11টা বাজে। মীনাক্ষী, নীলাক্ষী নিজেদের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। কালকে ফজরের নামাজের সময় উঠতে যদি দুজন একটুও বাহানা করিস, তাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। অবনী শেখের কথায় ওরা দুজন সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। জলিল শেখ হাসতে হাসতে বলে, তুমি পারো বটে। এভাবে না বললে আজ সারারাত তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিত দুজন। 3 দিনের গল্পের ঝুড়ি নিয়ে বসবে শুনে দেখো। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিবে তুমি? হ্যাঁ, চলো। মেহরিমা রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ে। কি মনে করে যেন ফোনটা হাতে নেয়। হৃদিতের নাম্বার থেকে 10 মিসড কল দেখতেই মেহরিমা আঁতকে ওঠে। দিকদিশা হারিয়ে তাড়াতাড়ি কল দেয় হৃদিতের নাম্বারে। সাথে সাথেই কল রিসিভ হয়। হৃদিত বোধহয় মেহরিমার কলের অপেক্ষাতেই ছিল। মেহরিমা ফোন কানে ধরে চুপচাপ বসে আছে। মুখ দিয়ে যেন কোন কথা বের হচ্ছে না।
হৃদিতও চুপচাপ আছে। ফোনের দুই পাশেই নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছে দুইজনের শ্বাসপ্রশ্বাসের শব্দ। মিনিট দুই পেরিয়ে যাওয়ার পর হৃদিত হিসহিসিয়ে বলে, কল ধরলি না কেন? হৃদিতের ভয়েসটা কেমন যেন শোনায়। মেহরিমা ভড়কে যায়। ভয়ে আমতা আমতা করে বলে, মি বাইরে ছিলাম। বাবা বাইরে বাসায় আসলো ত্রয়ী। নেক্সট টাইম কল ধরতে 1 সেকেন্ডও লেট হলে তোর বেহাল অবস্থা করে ছাড়বো আমি। মেহরিমা ভয়ে চুপ সে যায়। ওপাশ থেকে হৃদিতের জোরে জোরে শ্বাস টানার শব্দ আসছে। হৃদিত 2 মিনিট সময় নিয়ে নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বলে, কথা বলছিস না কেন? তোর নিঃশ্বাসের শব্দ শুনিয়ে আমাকে বেসামাল করার জন্য কল দিলি নাকি? অমনি মেহরিমার মুখ ফসকে বেরিয়ে যায়। নিঃশ্বাসের শব্দ শুনে মানুষ বেসামাল কিভাবে হয় হৃদিত ভাই? এখন জানতে চাস না? সহ্য করতে পারবি না? বিয়ের পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। হৃদিতের এমন লাগামছাড়া কথা শুনতাই মেহরিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়। হৃদিত আবারও নরম স্বরে বলে, মাই লিটল কিটি। হুম। হাতের ব্যথা কমেছে। হু। ব্যান্ডেজ চেঞ্জ করেছিস? উহু। কেন? ভুলে গেছি। পানিশমেন্ট দিলে সব মনে থাকবে। মেহরিমা শুকনো ঢোক গিলে বলে, কি পানিশমেন্ট দিবেন হৃদিত ভাই? তুই তো বড্ড ছোট। আমার কোনো পানিশমেন্টই সহ্য করার ক্ষমতা নেই তোর। আমি মোটেও ছোট না হৃদিত ভাই। আমার বাচ্চার মা হওয়ার মতো বড় হয়েছিস কি? মেহরিমা 1 মিনিট মতো সময় নিয়ে ছোট্ট করে জবাব দেয়, না। তাহলে আর বড় হলি কোথায়? কথাটা বলেই হৃদিত হেসে ওঠে। মেহরিমা 5 সেকেন্ডের সেই হাসির শব্দতে যেন নিজের সর্বসুখ খুঁজে পায়। মেহরিমা অবাক হয়। এই গমরামুখ মানুষটা হাসতেও জানে। হাসলে ঠিক কতটা সুন্দর লাগবে। নিশ্চয় চোখ ধাঁধানো সুন্দর। হৃদিতের কথায় মেহরিমা ভাবনা থেকে বেরিয়ে নড়ে চড়ে বসে। মেডিসিন নিয়েছিস? হুম। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। এই না, না শুনুন। মেহরিমার কথায় হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, সামনে থাকলে তো কাঁপাকাঁপি শুরু করে দিস। আর ফোনে তো একদম তোতাপাখি হয়ে গেছিস। হৃদিতের কথায় মেহরিমার মনের মাঝে আবারও ভয়েরা উকি ঝুঁকি দিতে শুরু করে। এতক্ষণ তো ও ভুলতেই বসেছিল যে ও ওর জমের সাথে কথা বলছে। হৃদিত স্বাভাবিকভাবেই বলে, কি বলবি বল। কপি করছেন আপনি? আর্ট করি। ছেড়ে কেসে বল কি বলবি। আমি কয়দিন কলেজে যেতে পারবো না। আজ হাত নিয়ে মাকে মিথ্যা বলেছি যে আমি রাস্তায় পড়ে যে ওখানে আবার ব্যথা পেয়েছি। মা বিশ্বাস করেছে কি না জানি না। তাই বরকার কথা বলার সাহস পাইনি। একটু সময় লাগবে। হৃদিত কি বুঝলো কে জানে। ও ঠোঁটো কামড়ে কিছু একটা চিন্তা করে বলে, আচ্ছা। হৃদিতের কথা শুনে মেহরিমার ঠোঁট দুটো আপনা আপনি দুদিকে সরে মুখটা হা হয়ে যায়। হৃদিত একবারেই কথাটা মেনে নিয়েছে, এটা যেন মেহরিমা বিশ্বাস করতে পারছে না। ঘুমিয়ে পড়। কথাটা বলেই কল কেটে দেয় হৃদিত। এদিকে মেহরিমার মনে চলছে অস্থিরতা। উনি কি রেগে গেছেন? রেগে কল রেখে দিলেন নাকি? আমার কি ওনাকে একবার কল দেওয়া উচিত? কল দিলে যদি ঝাড়ি মারে। এভাবে 15 মিনিট মতো উসখুস করে নিজের মনকে সান্ত্বনা দেয় মেহরিমা। কাল যা হবে দেখা যাবে। শরীর অসুস্থ থাকায় আর সময় নষ্ট না তাড়াতাড়ি শুয়ে পড়ে। 5 মিনিটের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দেয় মেহরিমা। তাইফ আর তাবান এই প্রথম পারমিশন না নিয়ে হঠাৎ হৃদিতের ঘরে ঢুকতেই চমকে ওঠে। হৃদিতের রুমে ড্রেসিং টেবিল সহ কাচের যত জিনিস আছে সব ভেঙ্গে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হৃদিতের ডান হাত ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে। সেই রক্ত দিয়েই ক্যানভাসে বড় বড় অক্ষরে লেখা মাই অ্যাঞ্জেলা, মাই গার্ল। হৃদিতের এই সব দিকে কোনো খেয়ালই নেই। ও আরামসে ওই ক্ষতবিক্ষত রক্ত ঝরা হাত নিয়েই বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠোঁটে মুচকি হাসি। তাবান আর তাইফ সাবধানতার সাথে দ্রুত ঘর পরিষ্কার করে ফেলে। তারপর কাউকে না জানিয়েই এত রাতে ডক্টর ডেকে এনে হৃদিতের হাত ব্যান্ডেজ করে মেডিসিন লিখে নেয়। হৃদিত তখনও নির্বিকার। ডক্টর চলে যেতেই হৃদিত বলে ওঠে, পারমিশন না নিয়ে এই রুমে আসার সাহস পেলি কোথায়? ভুল হয়ে গেছে ভাইয়া। সরি। তাইফের কথায় হৃদিত বলে, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। এখন এই রুম থেকে যা। ওরা দুজন মাথা নাড়িয়ে চলে যায়। তাবান হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বল, ভাইয়া মেডিসিন।
তাবানের কথা শেষ করতে না দিয়েই হৃদিত গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, ওইসব ফাউল মেডিসিন তুই খা গাধা। আমার মেডিসিন আমি পেয়ে গেছি। মাই অনলি মেডিসিন ইজ মাই অ্যাঞ্জেলা। নাও গেট লস্ট। ওরা দুজন খেয়াল করে হৃদিতের চোখ মুখের রং পরিবর্তন হয়ে কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ হৃদিতের ভয়েস আর চেহারার এমন পরিবর্তন হতেই তাবান ভয় পেয়ে কোনোরকমে দরজা লক করে হাওয়ার বেগে ওখান থেকে ছুটে পালায়। হৃদিত চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে থাকে, মাই অ্যাঞ্জেলা, মাই লিটল কিটি, ইউ আর অনলি মাইন। অনলি মাইন অ্যান্ড নো ওয়ান এলসেস। সময় বিকাল বেলা। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রকৃতি হাস্যোজ্জ্বল। মেহরিমা শুয়ে শুয়ে ছটফট করছে। আজ ইচ্ছে করেই বাহানা দিয়ে কলেজে যায়নি, যার ফলে হৃদিতের সুদর্শন পুরুষালী গম্ভীর মুখটাও দর্শন করতে পারেনি। মেহরিমার মনটা আজ কেমন যেন অস্থির লাগছে। শান্তি পাচ্ছে না। মন চাচ্ছে এক ছুটে চৌধুরী বাড়িতে চলে যেতে। মেহরিমা নিজের মনের চাওয়াকে প্রশ্রয় দিল। যেই ভাবা সেই কাজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে ঝটপট ফ্রেশ হয়ে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে এলো। উদ্দেশ্যে কিচেন। মা অবনী শেখ রাতের রান্না বসিয়েছেন। মেহরিমার ডাকে পেছনে তাকিয়ে মুচকি হেসে বলেন, বল মা, কোনো দরকার? মা আগামীকাল ম্যাথ ক্লাস টেস্ট আছে। ত্রিধুর কাছে যাওয়ার দরকার ছিল একটু। আজকের ম্যাথ নোট কালেক্ট করতে হবে। চৌধুরী বাড়ির কথা শুনতাই অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। উনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, তোর ফোন কি হয়েছে? ত্রিধাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নে। মা আজ তো ওয়াইফাই বন্ধ। লাইনে কি একটা সমস্যা হয়েছে? কালকের আগে আসবে বলে মনে হয় না। কথাটা শুনে অবনী শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমার দিকে তাকায়। ব্যাস অমনি মেহরিমার ভেতরের সাজানো সব কথা তালগোল পাকিয়ে যায়। শুধু কি ম্যাথ নোট কালেক্ট করতেই যাচ্ছিস? অবনী শেখের এমন কথাতে মেহরিমা থতমত খেয়ে যায়। অবনী শেখ তখনও নির্বিকার ভাবে তাকিয়ে রয়েছে। মেহরিমা শুকনো ঢোক গিলে বলে, হুম মা। অবনী শেখ মিনিট দুয়েক সময় নিয়ে বলে, আচ্ছা যা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। আমার ব্যাগের সাইডে টাকা আছে, নিয়ে যা। ভ্যানে যাবি, ভ্যানে আসবি। মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে টাকা নিয়ে বের হয়ে পড়ে। খুশিতে মেহরিমার লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে। গোমরামুখটা হঠাৎ মেহরিমাকে দেখলে হয়তো খুব অবাক হবে। সেই সুদর্শন মুখের অবাক চাহনি নিশ্চয় নজরকাড়া। মেহরিমা বাসা থেকে বেরিয়ে যেতেই অবনী শেখ দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে আওড়াই, ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সবাই। এর শেষ কথায়, তোর সুখের কথা ভাবতে যে মায়ের মতো আমিও কোনো ভুল করে ফেলছি না তো নীলাক্ষী। তরকারি পোড়ার গন্ধ নাকে আসতেই অবনী শেখ নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে দেয়। অতঃপর রান্নায় মনোযোগী হয়। মেহরিমা ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলে। দারোয়ান শামসুল চাচা মেহরিমাকে দেখতেই হাসি মুখে বলেন, আরে মেহু মা যে, কতদিন পর এই বাড়িতে আইলা। তা কেমন আছো মা? মেহরিমা হাস্যোজ্জ্বল মুখে বলে, আলহামদুলিল্লাহ চাচা। আপনি, চাচি সবাই কেমন আছেন? আমরা ভালা আছি মা। চাচা ভেতরে যায়। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। আচ্ছা মা যাও। মেহরিমা এবার দ্রুত পা চালিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে। মেহরিমা এই বাড়ির ভেতরে ঢুকলেই কেমন যেন রাজপ্রাসাদের ফিল পায়। ও ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পায় আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী সোফায় বসে মুড়ি মাখানো খেতে খেতে গল্প করছে। চৌধুরী বাড়িতে আসলে এই দুই জনের মিল দেখে মেহরিমার মন প্রাণ জুড়িয়ে যায়। ওদের দেখে কখনো মনেই হবে না ওরা দুজন একে অপরের যা আপন বোনের মতো বন্ডিং দুজনের মধ্যে বিরাজমান। আতিয়া চৌধুরী গল্পের ফাঁকে সদর দরজার দিকে তাকাতেই মেহরিমাকে দেখতে পায়। আর তাতেই ওনার মুখে হাসি ফুটে ওঠে। উনি এগিয়ে আসেন। আরে মেহু মা যে, আজকাল তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো তুমি। মাসে একবারও এই বাড়িতে পায়ের ধুলো দেও না। মেহরিমা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমার কথা বাদ দেন ছোট আন্টি। আমি তো 6 মাস পরে একদিন হলেও এই বাড়িতে পা রাখি, আপনাদের তো সেটুকু খবরও পাওয়া যায় না। মেহরিমার কথায় আয়েশা চৌধুরী এগিয়ে এসে বলেন, ঠিক বলেছিস মেহুমা। মায়েরা খোঁজ না নিলে মেয়ের খোঁজ কিভাবে পাবে? আয়েশা বেগমের কথা শুনে মেহরিমা উৎফুল্ল হয়ে ওনাকে জড়িয়ে ধরে।
ঠিক বলেছন আন্টি। আজ না আমি আড্ডা দিতে পারবো না। বড্ড তারা আমার। সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে। ত্রিধু কোথায় আন্টি? ও আর কোথায় থাকবে? দেখ গিয়ে রুমের কোথাও ফোন নিয়ে মোটকা মেরে পড়ে আছে। আচ্ছা। কথাটা বলেই মেহরিমা দৌড় লাগায় ত্রিধার রুমের উদ্দেশ্যে। ত্রিধার রুম দোতলার একদম সামনেটাই। আর হৃদিতেরটা একদম কোণার দিকে। নিজের অন্ধকার রুমে হঠাৎ লাইট জ্বলে উঠতেই ত্রিধা চরম বিরক্ত হয়। আয়েশা চৌধুরীকে ভেবে কিছু বলতে যাবে তার আগেই চোখ খুলে মেহরিমাকে দেখে ত্রিধা চমকে এক লাফে শোয়া থেকে উঠে বসে। কণ্ঠে অবিশ্বাস্যতা মিশিয়ে বলে, আমি কি স্বপ্ন দেখছি? নাকি হ্যালুসিনেশন হচ্ছে আমার? আরে ভাই, কিছুই হচ্ছে না তোর সাথে। আমি সত্যিই এসেছি। তাড়াতাড়ি আজকের ম্যাথ নোট দে। ফটাফট কয়টা ছবি তুলে নিই। ত্রিধা নিজেকে ধাতস্থ করে বলে, মেহু বেবি, এতদিন পরে আসলি আমার বাসায়। কিছু তো খেতেই হবে। তারপর বাকি সব। না রে, মা সন্ধ্যার আগে বাসায় ফিরতে বলেছে। মাগরিবের আজানের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। অবনী শেখের কথা শুনতাই ত্রিধা দমে গেল। স্টাডি টেবিলের সামনে এসে ব্যাগ থেকে একটা খাতা বের করে মেহরিমাকে দেয়। মেহরিমা ছবি তুলতে নিলেই ত্রিধা বলে ওঠে, আরে আরে, ছবি তুলোস কেন? কলেজে একটা ক্লাস মিস দিয়ে তোর জন্য আলাদা করে নোট করে রেখেছি আমি। খাতা সহ নিয়ে যা। মেহরিমা খুশি হয়ে ত্রিধাকে ঝাঁপে জড়িয়ে ধরে। অতঃপর ত্রিধাকে সঙ্গে করে আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরীর থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেহরিমার মনটা খারাপ হয়ে যায়। যার জন্য আসলো তার দেখাই পেল না। হুদাই এত কষ্ট করে আসা। বাড়ির সদর দরজা পার হতেই ত্রিধা মেহরিমার হাত থেকে পার্স আর খাতা নিয়ে নেয়। মেহরিমা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকাতেই ত্রিধা বলে, তোর হ্যান্ডসাম বাড়ির পিছনে পুকুর পাড়ে আছে। যার জন্য এসেছিস তার সাথে দেখা না করেই চলে গেলে হবে বেবি। আমি সামনের দোলনায় বসছি। চটজলদি নিজের কাজ সেরে আয় যা। ত্রিধার কথায় মেহরিমা লজ্জা পেয়ে যায়। তবে সুযোগটা হাতছাড়া করে না। গুটি গুটি পায়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরে। মেহরিমা প্রস্থান করতেই ত্রিধা উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসির শব্দ মেহরিমা নিজেও শুনতে পায়। মেহরিমা বাড়ির পেছনে পুকুর পাড়ে আসতেই দেখতে পাই চোখ ধাঁধানো এক সুন্দর দৃশ্য। সুদর্শন এক যুবক পুকুরের সিঁড়িতে তার নিজস্ব স্টাইলে বসে গিটারে দক্ষতার সাথে সুর তুলছে। সে যেন নিজের মতো করে নিজস্ব এক দুনিয়ায় বিরাজ করছে। হৃদিতের এক পাশ স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যার লালাভ আলোতে ফর্সা মুখটা খুবই মোহনীয় দেখাচ্ছে। চোখের লীল মণিতে লালাভ আবছা আলো পড়ে জ্বলজ্বল করছে। গান গাওয়ার তালে তালে অ্যাডামস অ্যাপেল ওটা নামা করছে। ব্যান্ডেজ করা হাতের লম্বা চৌড়া আঙ্গুলগুলো দিয়ে সুনিপুণভাবে গিটারের তার নাড়িয়ে চলেছে। মেহরিমার কানে বেজে ওঠে এক সুমধুর কণ্ঠস্বর থেকে ভেসে আসা গানের কিছু লাইন। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার। দুচোখ নির্বাক আসো না ছুটে, তুমি এলে রংধনু রং ঢেলে দেয়। তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসো না ছুটে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার। দুচোখ নির্বাক আসো না ছুটে। মেহরিমা দুচোখ বন্ধ করে গানটা অনুভব করতে থাকে। হৃদিত মেহরিমার উপস্থিতি আগেই অনুভব করেছিল। হৃদিত যেন জানতো মেহরিমা আসবে। তাই তো এত আবেগ ভালোবাসা মিশিয়ে গান গাইল। হৃদিত মেহরিমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। অতঃপর মুখটা স্বভাবগত কঠিন করে গম্ভীর কণ্ঠে বলে, চুরি করা পাপ। হঠাৎ হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই মেহরিমা চমকে চোখজোড়া খুলে তাকায়। গানের মধ্যে এতটাই মজে ছিল যে গান কখন শেষ হয়ে গিয়েছে সেটাও টের পায়নি। মেহরিমা চোখ নামিয়ে নেয়। এভাবে চুরি করে গান শুনে ধরা পড়ে যাওয়াতে লজ্জার সাথে একরাশ অস্বস্তি এসে জেকে ধরে মেহরিমাকে। পরক্ষণে চোখ তুলে তাকাতেই মেহরিমার দৃষ্টি যেয়ে পড়ে হৃদিতের হাতের দিকে। মেহরিমা আঁতকে ওঠে। ও কোনোরকমে বলে, আমি চুরি করি না হৃদিত ভাই। আপনার হাতে কি হয়েছে হৃদিত ভাই? সেদিনও না সব ঠিক ছিল। অনেক বড় কিছু চুরি করেছিস তুই। সেটার শাস্তিই এখনো দিতে পারলাম না তোকে। নতুন করে এখন তুই আমার পারমিশন ছাড়া চুরি করে গান শুনলি। আবার কানের কাছে কি এক ভাই ডাক লাগিয়ে রেখেছিস। তোর কোন জন্মের ভাই লাগি আমি? এতগুলো ভুলের জন্য তোকে কি শাস্তি দেওয়া উচিত বল? আমার ভুল হয়ে গেছে।
আর কখনো এমন হবে না। তা বললে তো চলবে না। তবে তোর শাস্তি কমানোর জন্য আমি একটু সাহায্য করতে পারি যদি তুই আমার কথা শুনিস। মেহরিমা যেন একটু আশার আলো দেখতে পায়। ওর চোখ মুখ ঝলমলিয়ে ওঠে। চোখে মুখে তীব্র আগ্রহ নিয়ে জানতে চাই, কি করলে আমার শাস্তি কমবে? চল বিয়ে করে ফেলি। তখন তুই আমার অর্ধাঙ্গিনী হয়ে যাবি। তোর সবকিছুই আমার হয়ে যাবে। সেই হিসেবে তোকে একটু কম শাস্তি দিয়ে সাহায্য করতেই পারি। অনেক বড় অফার। ভেবে দেখতে পারিস। লাভ ছাড়া লস নাই। হৃদিতের মুখে এমন কথা শুনে মেহরিমা তবদা খেয়ে চোখগুলো রসগোল্লার মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কৌশলে হাতের কথাটা এড়িয়ে যায়। নিজের কথার জালে মেহরিমাকে আবদ্ধ করে রাখে। বকা মেহরিমা আদৌ সেটা বুঝল কি? হয়তো না। 5 মিনিট মতো সময় নিয়ে মেহরিমা মনের ভেতরের জমানো কথাগুলো যখনই উজাড় করতে যাবে সেই মুহূর্তে তড়িৎ গতিতে ফ্যাকাশে মুখ নিয়ে হাজির হয় ত্রিধা। মেহরিমা, তোর চাচারা আঙ্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আন্টি, মাধুপু আর গ্রামের কিছু মানুষ মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেছে। মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে। মাধুপু তোকে তাড়াতাড়ি হসপিটালে যেতে বলল। কথাটা শুনতাই মেহরিমার পুরো পৃথিবী দুলে ওঠে। বোবাবা অস্ফুট স্বরে উচ্চারণ করেই নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। গন্তব্যস্থল হসপিটাল। আরে আরে মেহু বেইবি, তোর পার্স আমার কাছে। কথাটা বলে ত্রিধাও দৌড় দেয় মেহরিমার পিছন পিছন। হৃদিত গিটার কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ায়। মেহরিমার ইগনোরটা হৃদিত ঠিক মেনে নিতে পারল না। হৃদিতের এত ইম্পর্ট্যান্ট কথার উত্তর না দিয়েই ছুটে চলে গেল। ওকে কি কোনোভাবে রিজেক্ট করে দিল? মেহরিমা ওর থেকে অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেয় কথাটা মস্তিষ্ক জানান দিতেই হৃদিতের মুখমণ্ডল শক্ত হয়ে কঠিন রূপ ধারণ করে। হাতজোড়া মুঠো করে ফেলে। হৃদিত গাড়ি থামিয়ে গাড়ির ডোর ওপেন করে দিতেই মেহরিমা এক ছুটে হসপিটালের ভেতরে চলে যায়। ওর পিছন পিছন ত্রিধাও দ্রুত পা চালায়। তখন মেহরিমা দৌড় দিয়ে আসতে যেয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেছিল। অতঃপর হৃদিত নিজের গাড়িতে করে নিয়ে এসেছে ত্রিধা আর মেহরিমাকে। মেহরিমা সারাটা রাস্তা কান্না করতে করতে এসেছে। রীতিমতো সে হৃদিত নামক মানুষটাকে ভুলতে বসেছে। এখন তার ধ্যানে জ্ঞানে সব জায়গা জুড়ে শুধুই তার বাবা নামক মানুষটা। হৃদিত গাড়ির ডোর অফ করে সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখে। মেহরিমার এই ইগনোর হৃদিত একদমই মেনে নিতে পারছে না। হৃদিতেরও তো হাত কেটে গেছে, কই তখন তো কান্না করল না। তাহলে এখন কেন কান্না করছে? মেহরিমা কান্না করবে, হাসবে শুধুমাত্র হৃদিতের জন্য। একমাত্র হৃদিত ছাড়া আর কারোর জন্য মেহরিমার মনে একটুও ভালোবাসা, ফিলিংস থাকবে না। একটুও না। হৃদিতের চোখ মুখ কঠিন হয়ে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেয়। এখন ওর নিজেকে কন্ট্রোল করতে হবে। একবার লিটল কিটিকে নিজের করে পেয়ে গেলেই তখন সব দেখা যাবে। এক প্রকার বাঁকা হিংস্র হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে হৃদিত। মেহরিমা দৌড়ে এসে হসপিটালে পা রাখতেই করিডোরে অবনী শেখ আর মাধবীকে দেখতে পায়। ও দৌড়ে যে অবনী শেখকে জড়িয়ে ধরে। অতিরিক্ত কান্নার ফলে হেঁচকি উঠে গেছে। ঠিকভাবে কথাও বলতে পারছে না মেহরিমা। বাবা কেমন আছে মা? বাবাকে দে দেখবো। আরে বকা মেয়ে, এভাবে কান্না করছিস কেন? তোর বাবা ঠিক আছে। মাথায় 2টা সেলাই গেছে। এখন স্যালাইন চলছে। আজকে রাতে স্যালাইনটা শেষ হলে কালকে সকালেই আমরা বাসায় চলে যাব। মেহরিমা তবুও শান্ত হয় না। কান্না করেই চলেছে। পাশেই মাধবী দাঁড়িয়ে ফুপাচ্ছে। অবনী শেখ সময় নিয়ে 2 মেয়েকে শান্ত করে। তারপর জলিল শেখ যে ওয়ার্ডে অ্যাডমিট আছে সেখানে নিয়ে যায় মেহরিমা, মাধবী আর ত্রিধাকে। ত্রিধার সাথেও ভালো মন্দ অনেক কথা বলেন অবনী শেখ। সন্ধ্যা হয়ে যাওয়ায় জলিল শেখকে দেখে টুকটাক কথা বলে সকলের থেকে বিদায় নিয়ে ত্রিধা বাইরে চলে আসে। এতক্ষণ সবকিছুই নীরব চোখে দেখছে হৃদিত। ওর ভেতরে এখন কি চলছে তা মুখ দেখে বোঝা মুশকিল। ভাইয়া, বাসায় যাব। বাইরে তাবান, তাইফ দাঁড়িয়ে আছে, ওদের সাথে চলে যা। ত্রিধা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হৃদিতের দিকে এক পলক চেয়েই ওখান থেকে প্রস্থান করে। সময় রাত 8টা। ইতোমধ্যে মেহরিমার একমাত্র মামা আর মামি হসপিটালে উপস্থিত হয়েছে। অবনী শেখের আপন বলতে ওনারা দুজনই আছে শুধু। নদীর ওপারে কুসুমপুরে বাড়ি ওনাদের। মেহরিমাদের বাসা থেকে মামার বাসায় ব্রিজ পার হয়ে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে।
উনি জলিল শেখের সাথে পার্টনারশিপে ব্যবসায় কর্মরত আছেন। মেহরিমা জলিল শেখের এক হাত ধরে নির্বিকার ভাবে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। ও বাবা, তোমার কি খুব খারাপ লাগছে? না রে আম্মু, এখন বেশ ভালো লাগছে। বাসায় চলে যেতে পারলে আরো ভালো লাগতো। মেহরিমা মুচকি হেসে বলে, কালকে সকালেই তো বাসায় চলে যাবে বাবা। আজকে রাতটা একটু কষ্ট করে মানিয়ে নেও। আর কাল সকালে তোমার জন্য আমি তোমার পছন্দের গরুর মাংস আর খিচুড়ি রান্না করে রাখবো বাবা। বাসায় যেয়ে তখন মন ভরে খেও কেমন? ওরে আমার পাকনি বুড়ি রে। জলিল শেখের কথায় মেহরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। পাশে বসা মাধবীও মুচকি হাসে। এই মীনাক্ষী, নীলাক্ষী, শাহিন ভাই আর ভাবির সাথে তোরাও বাসায় চলে যা। রাত বাড়ছে। সাবধানে থাকবি রাতে। মেইন ডোর ভালোভাবে লক করবি। আজ দুই বোন একসাথে থাকিস। কোনো সমস্যা হলেই আগে আমাকে কল করবি। অবনী শেখের কথায় মেহরিমা আর মাধবী হ্যাঁ সূচক মাথা দোলায়। তারপর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মামা মামির সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মেহরিমা হসপিটাল থেকে বের হতেই ওর দৃষ্টি যায় ওদের অপোজিট সাইডে থাকা পরিচিত বিএমডাব্লিউটার দিকে। ল্যাম্পপোস্টের আবছা হলুদ নিয়ন আলোতে গাড়ির হুডের উপর বসা একটা অবয়ব দেখতে পায়। দুই আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট রাখা। অবয়বটা যে ওর কাঙ্ক্ষিত পুরুষের সেটা মস্তিষ্ক উপলব্ধি করতেই মেহরিমার বক্ষস্থলে তীব্র ঝড় শুরু হয়। হৃদিত যে ওর দিকেই তাকিয়ে আছে সেটাও খুব ভালোভাবেই বুঝতে পারে মেহরিমা। হঠাৎ ওর মনে পড়ে যায় বিকালের কথা। আর তাতেই মেহরিমার মুখটা আরো ফ্যাকাশে হয়ে যায়। হৃদিত ভাই কি রেগে আছেন? আজ তো মাধুপু থাকবে কাছে, তাই রাতে কথাও বলা যাবে না। হঠাৎ আকাশ ফেটে ঝিরিঝিরি বৃষ্টি নামে। মেহরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভেনে উঠে বসে। মেহরিমারা বাসায় এসেছে প্রায় 3 ঘন্টা হতে চলল। ওদেরকে নিজের বাসায় পৌঁছে দিয়েই শাহিন শেখ আর ওনার ওয়াইফ সাইমা শেখ নিজেদের বাসায় চলে গেছে। এখন রাত 11টা বেজে 40 মিনিট। বাইরে তুমুল বর্ষণ হচ্ছে। ক্ষণে ক্ষণে শব্দ তুলে মেঘ গর্জন করে উঠছে। দুই বোন রাতের খাওয়ার পর্ব সেরে পড়তে বসেছে। মেহরিমা ম্যাথ করছে। ওর পাশেই বিছানায় বসে বসে মাধবীও অ্যাডমিশনের জন্য বায়োলজি বিচিত্রা পড়ছে। মাঝে মাঝে দুই বোন টুকটাক গল্পও করছে। এই মেহু ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে দে। কিছুক্ষণ আগেই না খেলে তুমি, এত রাতে আবার কি খাবে? নুডলস রান্না করে দে না বোন। আচ্ছা, তবে একটা শর্ত আছে। কি? আমাকে হেল্প করতে হবে। আমি একা পারবো না। অবশ্যই সোনা, চল তাড়াতাড়ি। মেহরিমা মুচকি হেসে খাতা বন্ধ করে কিচেনের দিকে হাঁটা ধরে। মাধবী ও পিছু পিছু আসে। হঠাৎ ওদের কলিং বেল বেজে ওঠে। মাধবী আর মেহরিমা চমকে ওঠে। এত রাতে কে আসবে? এই মাধুপু, তুমি মেইন গেইটে তালা লাগাওনি? লাগিয়েছি তো। তাহলে এই বৃষ্টির মধ্যে এত রাতে কেউ বাসার ভেতরে কি করে আসবে? ওদের কথার মাঝেই ওদের মেজো চাচা জিহাদের ছোট ছেলে শিহাবের কণ্ঠস্বর ভেসে ওঠে। এই মেহরিমা, তাড়াতাড়ি দরজা খোল। ছোট আব্বুর অবস্থা ভালো না। তোদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছোট আম্মু আমাকে পাঠিয়েছেন। বাবা নামক মানুষটার কথা শুনতাই মেহরিমা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। কাদো কাদো কণ্ঠে বলে, ভাইয়া, বাবার কি হয়েছে? সন্ধ্যায়ও তো সব ঠিকঠাক ছিল। তাড়াতাড়ি আমাদেরকে বাবার কাছে নিয়ে চলুন। এই মাধুপু, জলদি ছাতা নিয়ে এসো। মেহরিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে নিলেই শিহাব ওকে এক ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দিয়ে তড়িৎ গতিতে ভেতর থেকে দরজা লক করে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেল সেটা মস্তিষ্ক জানান দিতেই মেহরিমার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। আজ তো মানেই ও একা এই পশুটাকে কিভাবে সামলাবে। বাবার কথা শুনে সবটা কিভাবে ভুলে গেল মেহরিমা। শিহাব ওর আটাশ পাটি দাঁত বের করে কুৎসিত হেসে বলে, আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে মেহু পাখি? সেদিন তো তোর মায়ের জন্য ভাগ্যের জোরে বেঁচে গেছিলিস। আজ তো তোকে আমার হতেই হবে। কথাটা বলেই মেহরিমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে গিলে খেতে থাকে। ঘৃণায় মেহরিমার শরীর রি রি করে ওঠে। মাধবী ভয়ে ইতোমধ্যে কান্না করে দিয়েছে। ভয় থরথর করে কাঁপছে। মেহরিমা চিৎকার করে তীব্র ক্ষোভের সাথে বলে, জানোয়ার, আমাদের থেকে দূরে থাক বলছি। না হলে আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। তো কর চিৎকার, নিষেধ করছে কে?
এই বৃষ্টির মধ্যে তোর চিৎকার কে শুনবে? আর চিৎকার শুনে যদি সবাই এসেও থাকে তাহলে তোদেরকে এই অবস্থায় দেখে সবাই ছি ছি করবে। তোদের বাবা মায়ের সম্মান মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে। তুই বেশ্যা নামে নতুন রূপে পরিচিত হবি। আর তোর এই আবাল বোন তো নির্ঘাত সুইসাইড করবে। যাই হোক, তোর সাথে ওইটা ফ্রি। আগে তোর ব্যবস্থা করে নিই। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে শিহাব। মেহরিমার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। মেহরিমা ফ্লোর থেকে উঠতে নিলেই ঝড়ের গতিতে ওকে আবারও ফেলে দিয়ে ওর কোমরের উপর উঠে বসে শিহাব। মেহরিমা ধস্তাধস্তি না করে মাধবীকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। মাধবী আস্তে আস্তে ওখান থেকে সরে যায়। শিহাব একটানে মেহরিমার জামার হাতা ছিঁড়ে ফেলে। মেহরিমা তখনও নিশ্চুপ। হঠাৎ পিছন থেকে মাধবী ভেস দিয়ে শিহাবের মাথায় আঘাত করতেই শিহাব মেহরিমাকে ছেড়ে ওর পাশে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেহরিমা উঠে মাধবীর হাত ধরে দৌড় দেয় রুমের দিকে। রুমে ঢোকার আগ মুহূর্তেই মেহরিমার হাত ধরে ফেলে শিহাব। মেহরিমা নিজের হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মেহরিমা বুঝতে পারে এই পশুর হাত থেকে আজ আর ওর নিস্তার নেই। নিজের বোনকে বাঁচাতে মাধবীর হাত ছেড়ে দেয়। মাধবী ধাক্কা দিয়ে রুমের ভেতরে ফেলে দেয়। মাধবু, তোমার দোহাই লাগে, দরজা ভেতর থেকে লক করে দেও। বিছানায় বালিশের পাশে আমার ফোন আছে। দরজা লক করে মায়ের কাছে কল দেও ফাস্ট। ততক্ষণে এই জানোয়ারকে আমি দেখছি। মাগির মায়া, তোর কল দেওয়া আমি বের করছি। কথাটা বলেই শিহাব মেহরিমার হাত ছেড়ে ওর চুলের খোপা শক্ত মুঠিবদ্ধ করে ধরে ঘরের ভেতরে নিয়ে যেতে চাই। কিন্তু তার আগেই মেহরিমা নিজের সর্বশক্তি দিয়ে শিহাবের গলা চেপে ধরে। মাধবী ফ্লোরে বসে শব্দ করে কান্না করছে। মেহরিমা মাধবীর উদ্দেশ্যে আবারও বলে, মাধবু, আমার কসম তুমি দরজা লাগাবে। নিজেকে রক্ষা করে মাকে কল দেও। তাহলে আমরা দুজনেই বেঁচে যাব। না হলে আমরা কেউ এই নরপশুর হাত থেকে বাঁচতে পারবো না। আবেগ রেখে নিজের বুদ্ধি কাজে লাগাও। এবার মাধবী হয়তো মেহরিমার কথাটা বুঝতে পারল। শিহাব মেহরিমাকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। নিজের গলা ধরে কাশতে থাকে। মাধবী ততক্ষণে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। সেকেন্ডের ব্যবধানে শিহাব উঠে দাঁড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেহরিমার গালে থাপ্পড় বসায়। মেহরিমা ব্যালেন্স হারিয়ে ফ্লোরে পড়ে যায়। ওর ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে। শিহাব রাগে গোজগোজ করতে করতে মেহরিমাকে টেনে হিচড়ে পাশের রুমে নিয়ে যেয়ে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে ওর উপরে হামলে পড়ে। মেহরিমা নিজেকে বাঁচাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। ভাইয়া, আপনার পায়ে পড়ি, আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমি বাবাকে বলবো সব জমি জায়গা আপনার বাবার নামে লিখে দিতে। তবু আমার সাথে এমন করবেন না। আমাকে বাঁচতে দেন ভাইয়া। আমি এখনো দীর্ঘদিন বাঁচতে চাই ভাইয়া। আমার কিছু হয়ে গেলে আমার মা কিন্তু আপনাকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে। মেহরিমার কোনো কথায় কানে নেয় না শিহাব। হিংস্র পশুর মতো মেহরিমার গাল গলায় আঁচড় দিতে থাকে। মেহরিমার দু চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ও চোখ চোরা বন্ধ করে নেয়। এই সারের মতো পশুর শক্তির সাথে ওর পেরে ওঠা সম্ভব না। বুদ্ধি দিয়েই কিছু করতে হবে। বাইরে প্রকৃতি নিজস্ব রূপে কান্না করতে ব্যস্ত। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়ে চলেছে সকলকে। অপরদিকে বদ্ধ ঘরে এক তরুণী নিজের সম্ভ্রম হারানোর ভয়ে অনবরত কান্না করে চলেছে। আজ প্রকৃতি মেহরিমার পক্ষে নাকি বিপক্ষে মেহরিমা ঠিক বুঝে উঠতে পারল না। মেহরিমার চোখের সামনে নিজের মায়ের মুখটা ভেসে ওঠে। মা তো কথা দিয়েছিল সব খারাপ পরিস্থিতিতে সব সময় পাশে থাকবে। তাহলে এখন কোথায় মা? মা, তোমার মেহরিমা খুব কষ্ট পাচ্ছে। একটু কষ্ট কমিয়ে দেও না মা। তোমার মেহরিমা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মা। ডুকরে কেঁদে ওঠে মেহরিমা। পরক্ষণেই ওর মানসপটে হৃদিতের গম্ভীর মুখটা ভেসে ওঠে। মন ও শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে অমনে মনে আওড়ায়। এই জীবনে আর আপনাকে নিজের করে পাওয়া হলো না হৃদিত ভাই। ভোর 6:07। নিকষ কালো রজনী কেটে যেয়ে ধীরে ধীরে ধরণীর বুকে আলোরা হানা দিচ্ছে। রাত থেকে এখনো বৃষ্টি থামেনি। সে তার নিজ ধারায় বর্ষণ হয়েই চলেছে। বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব রহস্য। সকাল সকাল মেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে।
আশেপাশের ছোট ছোট ডোবাগুলো এখন পানিতে থই থই করছে। মেহরিমাদের উঠানের ঠিক মাঝখানে একটা বড় বকুল ফুল গাছ আছে। মেহরিমা সেই বকুল ফুল গাছটার নিচে কর্দমাক্ত অবস্থায় থ মেরে বসে আছে। ওর একপাশে রক্তাক্ত রামদা পড়ে আছে। এই বৃষ্টির পানিও যেন ওই নিকৃষ্ট তাজা রক্ত স্পর্শ করতে দ্বিধাবোধ করছে। আর অন্য পাশে মাধবী বসে বসে কান্না করছে। মেহরিমার চোখে এক বিন্দু পরিমাণ পানি নেই। দেহে প্রাণ থেকেও যেন নেই। চোখ দুটো ফুলে বালিশ হয়ে আছে। পরনের জামাটার দুই হাতাই ছেঁড়া। হাঁটু সমান দীঘল কালো কেশগুলো অবহেলায় কাদার মধ্যে পড়ে আছে। গলা, গালে, হাতে কামড়ের দাগ, নখের আঁচড়ের দাগগুলো নীল বর্ণ ধারণ করেছে। ঠোঁট, কপাল ফেটে রক্ত জমে গেছে। সেই মধ্যরাত থেকে এভাবেই বৃষ্টির বর্ষণে নিজেকে সঁপে দিয়ে মাটির দিকে একইভাবে তাকিয়ে আছে মেহরিমা। এই পৃথিবীর কোনো কিছুই যেন ওর চোখে পড়ছে না। এই পৃথিবীতে থেকেও কোনো এক অজানা ভাবনার গহীনে হারিয়ে ফেলেছে নিজেকে। বৃষ্টি নাকি মনের যত যন্ত্রণা, কষ্ট সব ধুয়ে মুছে নিজের সাথে নিয়ে যায়, তাহলে আজ মেহরিমার সব যন্ত্রণা কেন নিয়ে যাচ্ছে না? নাকি আজ মেহরিমার মতো বৃষ্টিও অপারগ? মেহরিমার থেকে ঠিক 2 হাত দূরে শটান হয়ে দাঁড়িয়ে আছে হৃদিত। হাজার হাজার বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে মেহরিমার দিকে নির্বিকার ভাবে চেয়ে আছে। মেহরিমা সেটাও খেয়াল করেনি। হৃদিতের মনের ভেতরে কি চলছে সেটা তার অতি সাধারণ দৃষ্টি দেখে বোঝার উপায় নেই। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার দরুন নীল রঙের মণি জোড়া দেখতে ফ্যাকাশে লাগছে। আজ পুরো হৃদিতটাই যেন শান্ত হয়ে গেছে। ঠিক ঝড় ওঠার আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়। হৃদিতের এই স্বাভাবিক রূপ দেখে তাবান, তাইফ শুকনো ঢোক গিলছে বারবার। হৃদিতের হিংস্রতা রসাথে খুব ভালোভাবেই পরিচিত ওরা। শিহাব হসপিটালে অ্যাডমিট আছে। তখন সেই মধ্যরাতে শিহাবের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহরিমা শান্ত হয়ে যায়। শিহাব তখন কুটিল হেসে নিজের কার্য হাসিলে লেগে পড়ে। মিনিট দুয়েক পর শিহাব এক গগনবিদারী চিৎকার দিয়ে নিজের চোখ ধরে মেহরিমার পাশেই পড়ে যায়। শিহাবের চোখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। মেহরিমা নিজের মাথায় থাকা সরু চিকন ক্লিপ দিয়ে সুযোগ বুঝে শিহাবের চোখে আঘাত করেছে। মেহরিমা তখন চটজলদি উঠে পড়ে এক দৌড়ে কিচেন থেকে রামদা এনে শিহাবের কাতরানো অবস্থায় ওর ডান বাহুতে কোপ বসায়। পরপরই 2 পায়ের থাইয়ের উপর অনেকগুলো কোপ বসায়। শিহাব একের পর এক চিৎকার দিয়ে নিজের প্রাণভিক্ষা চেয়েই চলেছে, কিন্তু মেহরিমার থামার কোনো নামই নেই। মধ্যরাতের বৃষ্টির শব্দের সাথে সেই করুণ চিৎকারের শব্দ পরিবেশ ক্রমশ আরো ভারী করে তুলছে। মেহরিমার ভেতরে যেন কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে। মেহরিমার রুদ্রমূর্তি দেখে মাধবীও মেহরিমার নিকট আসার সাহস পাচ্ছে না। বুকে আরো কয়েকটা কোপ বসাতেই ওখানেই সেন্সলেস হয়ে যায় শিহাব। ততক্ষণে শিহাবের চিৎকার শুনে শেখ বাড়ির মেইন গেইটের তালা ভেঙে আশেপাশের সবাই উপস্থিত হয়েছে। ঘরের মেইন ডোরে সবাই মিলে করাঘাত করেই চলেছে। মাধবী এবার অতিরিক্ত ভয় পেয়ে যায়। সাথে সাথে দৌড়ে এসে মেহরিমাকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলে, মেহুমায়ের ফোন বন্ধ। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কল ঢোকেনি। বাবা তো ফোনই নিয়ে যায়নি। পাড়ার সকলে চলে এসেছে আমাদের বাড়ি। এখন কি হবে মেহু? এই শিহাব কি মারা গেছে? মেহরিমা কোনো উত্তর না দিয়ে আলগোছে মাধবীর থেকে নিজেকে ছাড়িয়ে রামদা হাতে নিয়েই বিধ্বস্ত অবস্থায় ড্রয়িং রুমের দরজা খুলে দেয়। পাড়া প্রতিবেশীরা মেহরিমার এহেন রূপ দেখে কিংকর্তব্য বিমূঢ়। মেহরিমা সবার দিকে এক পলক চেয়েই বাইরে বের হয়ে যায়। মেহরিমার হাতে রামদা থাকায় কেউ আর কিছু বলার সাহস পায় না। মেহরিমার পিছন পিছন মাধবীও এক ছুটে বের হয়ে যায় ঘর থেকে। তৎক্ষণাৎ সবাই ঘরে ঢুকে নিজেদের কানে শোনা সেই বীভৎস চিৎকারের উৎস খুঁজতে লেগে পড়ে। অচেতন অবস্থায় রক্তাক্ত শিহাবকে বিছানায় পড়ে থাকতে দেখেই হইচই পড়ে যায় সেকেন্ডের ব্যবধানে। কয়েকজন মিলে তক্ষুনি শিহাবকে শহরের হসপিটালে নিয়ে চলে যায়। মেহরিমাদের ঘরের সামনে থাকা বাল্বের সাদা আলোয় বাড়ির আঙ্গিনা ঝলমল করছে। মেহরিমা বকুল গাছের নিচে এসে হাতে থাকা দা ফেলে দিয়ে ধপ করে ওখানেই বসে পড়ে। শিহাবের করুণ অবস্থার কথা শুনতাই মেহরিমার চাচিরা এক প্রকার ছুটে আসে শেখ বাড়িতে। আর চাচারা শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। শিহাবের মা তীব্র আক্রোশ নিয়ে মেহরিমার চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর থাপড়াতে থাকে।
শিহাবের ছোট চাচি মেহরিমাকে কাদায় ফেলে ইচ্ছে মতো লাথাতে থাকে। মেহরিমা একদম নিশ্চুপ। মাধবী হাতজোড় করে, সবার পায়ে পড়েও থামাতে পারে না। গ্রামের মানুষ তখন তামাশা দেখতে ব্যস্ত। অথচ সবার নিজেদের দুর্দিনের সঙ্গী জলিল শেখের দুটো প্রাণকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। তখনই হঠাৎ হৃদিতের আগমন ঘটে শেখ বাড়িতে। শেখ বাড়িতে এই প্রথম পা দেয় হৃদিত। ওর পদধ্বনির শব্দে প্রতিটা মানুষের হৃদয় ভয়ে কুঁকড়ে ওঠে। হৃদিতকে দেখতেই সকলের হইচই থেমে যায়। মেহরিমার দুই চাচিও মেহরিমাকে ছেড়ে দেয়। হৃদিত ওদের দিকে এক পলক তাকাতেই ওরা ভয় কেমন জুবুথুব হয়ে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে। সেই তখন থেকে এভাবেই বসে মেহরিমা। আর ওর ঠিক সামনে একইভাবে দাঁড়িয়ে আছে হৃদিত। অবনী শেখ আর জলিল শেখ দৌড়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে। রাতে ফোনে চার্জ না থাকায় অবনী শেখের ফোনটা বন্ধ হয়ে গেছিল, তাই এই সবের কিছুই জানতে পারেনি ওনারা। প্রায় ঘন্টা খানেক আগে হসপিটালের পরিচ্ছন্নতা কর্মীর থেকে সবটা শুনে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওনারা। হসপিটাল থেকে বাসায় আসতে আধা ঘন্টা মতো সময় লাগে। এত সকালে কোনো ভ্যান না পাওয়ায় পায়ে হেঁটে আসতে ওনাদের প্রায় ৪৫ মিনিট মতো লেগে গেছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই দুই মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়েই ওদিকে ছুটে চলে যান অবনী শেখ। দুই মেয়েকে নিজ হাতে আগলে নিতেই হাউমাউ করে কেঁদে ওঠে মাধবী। অনেকক্ষণ ধরে একইভাবে বৃষ্টিতে ভিজে অতিরিক্ত কান্নার ফলে কথা বলতে পারছে না মাধবী। মেহরিমা তখনও নিশ্চুপ। ওর কোনো হেলদোলি নেই। জলিল শেখ ধীর গতিতে এগিয়ে এসে কাদার মধ্যে বসে মেহরিমাকে আগলে নিতেই মেহরিমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা অনুভব করতে পারে। নিজের প্রাণের চেয়ে প্রিয় দুটো ফুলের এতটা নির্মম অবস্থা দেখতেই বাবা নামক মানুষটার মন হু হু করে কেঁদে ওঠে। যাদের গায়ে কখনো একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, আজ এক রাতের ব্যবধানে তাদের এই কি অবস্থা। তবে কি নিজের দুর্বলতার শিকার নিজের ফুল দুটো হলো। জলিল শেখের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। অবনী শেখ রাগে থরথর করে কাঁপছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের হাতে রক্তাক্ত রামদা তুলে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, আমার আল্লাহর কসম, 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ফাঁকা না করলে সব কয়টার লাশ পড়ে যাবে এখানে। অবনী শেখের রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত। তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়ি খালি করে দেয় সকলে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বাড়ির আঙ্গিনা খালি হয়ে যায়। সবাই চলে গেলেও থেকে যায় হৃদিত, তাবান আর তাইফ। অবনী শেখ শব্দ করে মাটিতে দা ফেলে এগিয়ে আসে হৃদিতের নিকট। হৃদিতের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলে, আমাকে দেওয়া তোমার কথা রাখার সময় এসেছে হৃদিত। আশা করি তুমি চৌধুরী পরিবারের বাকিদের মতো কাপুরুষ নও। অবনী শেখের কথায় হৃদিত মেহরিমার থেকে দৃষ্টি সরিয়ে অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। হিমশীতল দৃষ্টি হৃদিতের। কয়েক সেকেন্ড মতো অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিতের অধরে তখন বাঁকা হাসি ফুটে উঠেছে। অবনী শেখের কথায় কোনো প্রত্যুত্তর না করেই তাবান, তাইফকে হাতের ইশারায় ডেকে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে হৃদিত। অবনী শেখ হৃদিতের বক্র হাসির কারণটা ঠিক ধরতে পারল না। তবে উনি আশাবাদী হৃদিত নিজের দেওয়া কথা রাখবে। অবনী শেখের কথায় জলিল শেখ তবদা খেয়ে যান। মেহরিমা আর মাধবীকে জড়িয়ে ধরে বসে থেকেই চোখ বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে আছেন। জলিল শেখের মনে তখন হাজারো প্রশ্ন। নতুন করে কি আবারও ধ্বংস খেলায় নামতে চাচ্ছে অবনী? তবে কি অতীতের আবারও পুনরাবৃত্তি হবে? কথাটা ভাবতেই জলিল শেখের আত্মার পানি শুকিয়ে যায়। অবনী শেখ এগিয়ে এসে মেহরিমার মাথায় হাত রাখতেই এক গোছা চুল উঠে আছে অবনী শেখের হাতে। অবনী শেখ চুলগুলোর দিকে পলকহীন চেয়ে থেকে হাত জোড়া মুঠো করে ফেলে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলিয়ে মেহরিমা আর মাধবীকে ঘরে নিয়ে যায়। মেহরিমা তখনও নিশ্চুপ। দুই মেয়েকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়ে অবনী শেখ নিজেও ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে জলিল শেখ নিজেও ফ্রেশ হয়ে ডক্টরকে ইনফর্ম করেছে। ডক্টর সিয়ামের আসতে 20 মিনিট মতো সময় লাগবে। মেহরিমা একদম পাথর বনে গেছে। কান্নাটা পর্যন্ত করছে না। অবনী শেখ মেহরিমার জন্য ভেতরে ভেতরে চিন্তিত হলেও মেহরিমাকে সময় দিচ্ছেন উনি। তারপর না হয় সবটা জানা যাবে। অপরদিকে মাধবী কেঁদেই চলেছে। অবনী শেখের কোলের উপর মাথা রেখে মেহরিমা আর মাধবী কাঁথা গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। অবনী শেখ ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
হঠাৎ তখন শেখ বাড়িতে পুলিশের আগমন ঘটে। সুবিশাল অম্বর তার নিজের বর্ষণ থামিয়েছে, প্রায় 10 মিনিট মতো হতে চলল। আনন্দপুর থানার এসআই এসেছে শেখ বাড়িতে। জলিল শেখ ভালো মন্দ টুকটাক কথা বলে ওনাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মেহরিমার ঘরে আসে। অবনী এসআই অমিত সাহা এসেছে। ওনাদেরকে বসতে বলো, আসছি আমি। জলিল শেখ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসেন। ওনাদের নাস্তার ব্যবস্থা করেন। 5 মিনিট পরে অবনী শেখ উপস্থিত হন ড্রয়িং রুমে। সালাম বিনিময় করে জিজ্ঞাসা করে, আমরা তো আপনাকে ইনফর্ম করি নাই স্যার। চৌধুরী বাড়ি থেকে আমাদের ইনফর্ম করা হয়েছে, আর গ্রামের মানুষের থেকে সবটা শুনেছি আমরা। এখন আপনার 2 মেয়ের মুখ থেকে সবটা শুনতে চাই। প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারি না। প্রথমত, চৌধুরী বাড়ির কারোর সাহায্য আমাদের প্রয়োজন নেই স্যার। দ্বিতীয়ত, আমার মেয়ে 2টা মানসিকভাবে ঠিক নেই এখন। তাই আমি চাই না ওদেরকে আর মেন্টালি কোনো স্ট্রেস দিতে। তৃতীয়ত, যদি প্রত্যক্ষ প্রমাণ পেয়েই থাকেন তাহলে কি ওই ছেলের ফাঁসি হবে? ফাঁসি হয়তো হবে না, কারণ ছেলেটা অনেক বেশি আঘাত পেয়েছে। আর এইরকম কেসে সচরাচর ওই সর্বোচ্চ 10-12 বছর জেল হয়। আর আমার মেয়ে যে আঘাতটা পেয়েছে সেটার কি হবে স্যার? আজ যদি ও নিজেকে রক্ষা করতে না পারত, নিজের সর্বস্ব হারিয়ে ফেলতো, তখন কি হতো? এই যে এখন গ্রামের মানুষের মুখে মুখে আমার মেয়েকে নিয়ে হাজারো বাজে কথা শোনা যাচ্ছে, এর দায়ভার কে নেবে? যদিও এই সোসাইটির এইসব শো কল্ড রুলস কথাবার্তা আমি ডোন্ট কেয়ার করে চলি, তবুও একটা নিষ্পাপ মেয়ে এত কিছুর দায়ভার কেন নেবে? সব সময় মেয়েদের দিকেই কেন আঙ্গুল উঠবে? অবনী শেখের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে কিছুক্ষণ থমকে বসে থাকেন অমিত সাহা। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর উনি বলেন, আপনার মেয়ে সাহসী, নিজেকে রক্ষা করেছে, ক্রিমিনালকে শাস্তিও দিয়েছে। আশা করি ও এইসব কিছু খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে। না স্যার, আমার মেয়ে সঠিক শান্তি দিতে পারেনি। ওর উচিত ছিল বডি থেকে মাথাটা আলাদা করে দেওয়া। ওই জানোয়ারের ভাগ্য ভালো ও নীলাক্ষী শেখের হাতে পড়েছে। অবনী শেখের কথায় অমিত সাহা সহ ওনার সহযোগী পুলিশ হতভম্ব হয়ে যান। এ কি কঠিন সত্তা নারী জাতির! অমিত সাহা ওনার এত বছর চাকরির জীবনে এমন সুন্দর মুখশ্রীর কঠিন সত্তার নারী দেখেননি। উনি নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলেন, তাহলে আপনারা কোনো কেস ফাইল করতে চাচ্ছেন না? আপাতত না স্যার। প্রয়োজন পড়লে আমরা নিজেই আপনার দৌড় গড়ায় যাব। তারপর আরও কিছু কথা বলে অমিত সাহা ওনার সহযোগীকে নিয়ে শেখ বাড়ি ত্যাগ করেন। অমিত সাহার খুব করে মন চাইল পিছু ফিরে কঠিন সত্তার নারী মুখটা শেষবারের মতো একটাবার দেখতে। কিন্তু উনি নিজের ইচ্ছায় এক বালতি পানি ঢেলে আর পিছু ফিরে তাকালেন না। অমিত সাহা চলে যাওয়ার প্রায় 10 মিনিট পর ডক্টর সিয়াম এসে মেহরিমা, মাধবীকে চেক আপ করে প্রেসক্রিপশন দিয়ে যায়। মেহরিমার ক্ষতগুলোর জন্য মলম সাজেস্ট করেন। ডক্টর সিয়াম চলে যাওয়ার পরপরই জলিল শেখ তার পরিচিত একজনকে দিয়ে গ্রামের মোড়ের ফার্মেসি থেকে মেডিসিন সহ মলম আনিয়ে নেয়। অবনী শেখ 2 মেয়েকে জোর করে একটুখানি খাইয়ে দিয়ে মেডিসিনগুলো খাওয়ায়। মাধবীর ঠান্ডা লেগেছে অতিরিক্ত, তাছাড়া মোটামুটি সুস্থ। এদিকে মেহরিমার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। বিছানায় মায়ের কোলে ঘাপটি মেরে পড়ে আছে। অবনী শেখ মেহরিমার মাথায় জলপট্টি দিচ্ছেন। মাধবী গরম গরম আদা চা খাচ্ছে। জলিল শেখ অতিরিক্ত মাথা যন্ত্রণার জন্য নিজের ঘরে রেস্ট নিচ্ছেন। জ্বরের মেডিসিন নেওয়ার সাথে জলপট্টি দেওয়ায় প্রায় আধা ঘন্টা পরে মেহরিমার জ্বর নেমে যায়। অবনী শেখ মেহরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এখন কেমন লাগছে মা? ভালো। কিছু খেতে মন চাচ্ছে। উহু। ওদের কথার মাঝেই ঘরের সামনে উপস্থিত হয় হৃদিত, তাবান, তাইফ, আয়শা চৌধুরী, আতিয়া চৌধুরী, আজাদ চৌধুরী ও ত্রিধা। ওদের সাথে গ্রামের কাজী সাহেবকে দেখতেই অবনী শেখ ঘটনা যা বোঝার বুঝে যায়। হৃদিতের দিকে তাকিয়ে অবনী শেখ মুচকি হাসেন। তার বিপরীতে হৃদিতের ঠোঁটে ক্ষীণ বাঁকা হাসি ফুটে ওঠে। ত্রিধা দৌড়ে এসে মেহরিমার পাশে বসে। মেহরিমার সাথে টুকটাক কথা বলে। বাকিরাও এগিয়ে আসে। সবাইকে রুমে আসতে দেখে অবনী শেখ বেডের সাথে বালিশ রেখে মেহরিমাকে হেলান দিয়ে বসিয়ে দেয়। মেহরিমা মলিন মুখেই সবার সাথে খুবই সীমিত কথা বলে। মেহরিমার মনের অবস্থা বুঝতে পেরে ওকে কেউ আর ডিস্টার্ব না করে সবাই ড্রয়িং রুমে চলে যায়।
মাধবীও অবনীশেখকে কাজে সাহায্য করার জন্য রুম থেকে বেরিয়ে যায়। থেকে যায় হৃদিত, ত্রিধা আর মেহরিমা। হৃদিত ত্রিধার দিকে তাকাতেই ত্রিধাও রুম থেকে চলে যায়। মেহরিমা ইসবের কিছুই খেয়াল করেনি। চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে মেহরিমা। চৌধুরী পরিবারের সবাই কেন এসেছে এই প্রশ্নটা মেহরিমার মাথায় একবারের জন্য আসেনি। হৃদিত কয়েক কদম এগিয়ে যেয়ে মেহরিমার পাশে বসে আলতো করে মেহরিমার হাত ধরতে নিতেই মেহরিমা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে আঁতকে উঠে বলে, আমাকে ব্যাড টাচ করবেন না প্লিজ। মেহরিমার কথায় হৃদিতের কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে মেহরিমার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই ওর মস্তিষ্ক উপলব্ধি করতে পারে ওর লিটল কিটি গতরাতের ঘটনা নিয়ে এখনো ট্রমার মধ্যে আছে। থাকাটাই স্বাভাবিক। মেহরিমা ভয়ে ভয়ে চোখ খুলে হৃদিতকে দেখতেই থতমত খেয়ে যায়। তাহলে কি হৃদিত ভাই? তৎক্ষণাৎ মেহরিমা নিজের ভুল বুঝতে পেরে বলে, আসলে হৃদিত ভাই আমি বুঝতে পারিনি। আমি সব। মেহরিমার এলোমেলো কথা শেষ করার আগেই হৃদিত মুচকি হেসে শান্ত কণ্ঠে আদর মিশিয়ে বলে, হাইপার হওয়ার কিছু নেই জান। আমি বুঝেছি সবটা। টেক ইট ইজি বেবি। আমি মাধবী আর ত্রিধাকে তোর রুমে পাঠাচ্ছি। লাগেজের ভেতরে পার্পল কালারের একটা শাড়ি আছে, সেটা পরে রেডি হয়ে নে। সময় 20 মিনিট। আজ তোকে নিজের করে নিতে এসেছি। আজকের পর থেকে তোর সব দুঃখ কষ্ট আমার। তারপর একসাথে মিলে না হয় তোর দুঃখ কষ্টের মোকাবেলা করব। হৃদিতের কথায় মেহরিমা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি কলঙ্কিত হৃদিত ভাই। আমার সব কেড়ে নিয়েছে ওই পশুটা। মেহরিমার চোখের পানি হৃদিতের বক্ষস্থলে তীরের মতো বিঁধে। হৃদিত হাত জোড়া মুঠো করে দু চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মেহরিমার আরেটু সন্নিকটে এগিয়ে যেয়ে বসে। মেহরিমা তখনও নিচের দিকে তাকিয়ে অনবরত কেঁদেই চলেছে। হৃদিত মেহরিমার থুতনি ধরে মুখটা সামান্য উঁচু করে গালে আলতো করে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিতে দিতে আদুরে গলায় বলে, হস। আর একটাও কথা না। তুই আমার অ্যানাবেলা, আমার সানশাইন, আমার স্নিগ্ধপরী। তুই আমার কাছে এখনো আগের মতোই পবিত্র আর স্নিগ্ধ সোনা। তোর পবিত্র আলোয় সবসময় আমাকে আলোকিত করে রাখিস তুই। পৃথিবীর চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত চাঁদের গায়ে কোনো কলঙ্ক থাকবে না। আমার ভালোবাসায় সব মুছে বিলীন হয়ে যাবে অ্যাঞ্জেলা। শুধু সময়ের অপেক্ষা। ততদিন একটু মানিয়ে নে প্লিজ। হৃদিতের এহেন প্রথম স্পর্শে মেহরিমার তনু, মন কেঁপে ওঠে। পরক্ষণেই ওর মনে হয় এই অ্যানাবেলা, সানশাইন নামগুলোর সাথে ও পরিচিত। কিন্তু অসুস্থ শরীর আর ক্লান্ত মস্তিষ্ক নামগুলো পরিচিত লাগার কারণটা ঠিক ধরতে পারে না। মেহরিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হৃদিত উঠে রুম থেকে বেরিয়ে যায়। তারপর ত্রিধা আর মাধবী এসে অসুস্থ মেহরিমাকে জাস্ট শাড়িটা পরিয়ে দেয়। হৃদিতের কথা মতো কাটায় কাটায় 20 মিনিট পর মেহরিমাকে ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। জলিল শেখ হঠাৎ প্রশ্ন করে ওঠে, হৃদিত তোমার মা, বাবা কোথায়? তাদের অনুপস্থিতিতে বিয়ে কিভাবে সম্ভব? কেন বাবা? আপনি আর মা তো আছেনই। আর আমার পুরো পরিবার এখানেই উপস্থিত। এর বাইরে জাস্ট ছোট কাকা আছে। তাছাড়া কেউ নেই। হৃদিতের কথার পরিপ্রেক্ষিতে কেউ আর কিছু বলে না। সব নিয়ম মেনে হৃদিত, মেহরিমার বিয়েটা হয়ে যায়। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে চৌধুরী পরিবার চৌধুরী ভিলায় ফিরে যায়। হৃদিত অনেকক্ষণ আগেই চলে গেছে তাবান, তাইফকে সঙ্গে নিয়ে। মেহরিমাও বিয়ের সব নিয়ম পালন করে তক্ষুনি রুমে এসে শাড়ি পরিবর্তন করে শুয়ে পড়েছে। মেডিসিনের মধ্যে ঘুমের মেডিসিন থাকায় মেহরিমা শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি দেয়। মেহরিমার একবার রাত 7টার সময় ঘুম ভাঙে। মাঝে দুপুরে ওকে একবার তুলে দুপুরের খাবার খাইয়ে রেখে গেছেন অবনী শেখ। রাতে 3 ঘন্টা মতো জেগে থেকে একটু রাতের খাবার খেয়েই আবারও ঘুমিয়ে পড়ে মেহরিমা। আজ মাধবীও মেহরিমার সাথেই ঘুমিয়েছে। ফজরের আজানের শব্দে মেহরিমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে নামাজ পড়ার জন্য উঠে বসে। ঠিকঠাক ভাবে ঘুম হওয়াতে মেহরিমার মাথাটা এখন বেশ পাতলা লাগছে। হঠাৎ টিউবওয়েল চেপে পানি ওঠানোর শব্দ কর্ণগোচর হতেই মেহরিমা বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে আসে। এখন আর শব্দটা শোনা যাচ্ছে না। 2 মিনিট পরে আবারও সেই শব্দ শুনতে পায় মেহরিমা। মেহরিমা দরজা খুলতে নিলেই খেয়াল করে দরজাটা জাস্ট লক করা।
মেহরিমা দরজার লোক খুলে সিঁড়িতে এসে দাঁড়াতেই দেখতে পাই অবনী শেখ তোরা রাম দাঁত ধুচ্ছে। মেহরিমা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। অবনী শেখ নিজের কাজ সম্পূর্ণ করে অজু করে পিছন ফিরতেই মেহরিমাকে দেখে মুচকি হাসে। অতঃপর দাটা ওখানে রেখেই মেহরিমার নিকট এগিয়ে এসে বলে, শরীর ঠিক আছে মা? অবনী শেখের কথায় কোনো প্রত্যুত্তর না করে মেহরিমা পাল্টা প্রশ্ন করে, তুমি কোথায় গেছিলে মা, আর ওটাতে রক্তই বা কোথায় থেকে আসলো? পৃথিবীর থেকে পাপ মুছে দিয়ে আসলাম। ওই পাপের সাথে সাথে তোর সব কলঙ্কও আমি মুছে দেব। অবনী শেখের স্বাভাবিক কথাটা মেহরিমা একদম স্বাভাবিকভাবে নিতে পারে না। ও থরথর করে কেঁপে উঠে পড়ে যেতে নিলেই অবনী শেখ দুহাতে মেহরিমাকে আগলে নেয়। সকাল 7:10। মেহরিমা চোখ খুলে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে। চোখজোড়া খুলে পাশে তাকাতেই মাধবীর বিবর্ণ মুখটা চক্ষুগোচর হয়। মেহরিমা মাধবীকে কিছু জিজ্ঞাসা করতে নিবে তার আগেই ওদের বাড়ির পাশের 10 বছরের প্রিয়া নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেহরিমার ঘরে প্রবেশ করে। মেহরিমার সাথে খুব মিল মেয়েটার। মেহুপু এখন ভালা আছনি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালা আছি। গ্রামে কি ঘটে গেছে শুনবার পারিছ তোমরা? মেহরিমা ভ্রু জোড়া কুঁচকে প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া হরবরিয়ে বলতে শুরু করে, হাসপাতাল থেইকা তমুগোর চাচার সেই ছেলেটা লাপাত্তা হয়ে গেছে। নিজের শাস্তির ভয়ে বোধহয় জ্ঞান ফিরতেই পালিয়েছে। ধরা পইরা গেছে যে। আবার আইজ সকালে তোমার মেজো চাচিরে ওগো বাড়ির উঠানে বেহুশ অবস্থায় পাউন গেছে। শুধু কি তাই, তার কনুই থেইকা দুটো হাতি ক্যাডায় কাইটা পাশে রাইখা গেছে কা। মাথাটাও ন্যাড়া করে রাইখা গেছে। হোগলে বলতাছে জিনেদের কাজ এইটা। ওরা ওগো বাড়িতে বড় কবিরা যাইনাছে। প্রিয়ার কথা শুনে মেহরিমা খুব অবাক হয়, তবে কথাগুলো ওর হৃদয়ে প্রশান্তি এনে দেয়। একটা মানসিক শান্তি অনুভব করে। মেহরিমার ওর মায়ের বলা সেদিনের কথাটা মনে পড়ে যায়। তোকে কেউ কলুষিত করার আগেই সেই জঞ্জাল ছেটে পরিষ্কার করে দেব আমি। এটা তোর মা অবনী শেখের ওয়াদা। পরক্ষণেই মেহরিমার মনে পড়ে যায় হৃদিতকে সেই গতকালের বিয়ে সম্পন্ন হওয়ার পর থেকে আর দেখেনি। আর না একটাবার কথা হয়েছে। সে কি ভুলে গেল নাকি তার একটা বউ আছে? নাকি আমি নিজেই হৃদিত ভাইকে বেশি মিস করছি? কথাগুলো ভাবতেই মেহরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। চলবে। গল্প কাঠগোলাপের আসক্তি, প্রথম পরিচ্ছেদ। সূচনা পর্ব। লেখনীতে ইশরাত তন্নি।